আমরা তারই কিছু অগ্রবর্তী হয়ে আরো কিছু মাস্টার থিওরেমে আরো কিছু অ্যানালাইসিস করব, যেমন আমরা মার্জ শর্ট বা বাইনারি সার্চ যে অ্যালগোরিদম ছিল সেই অ্যালগোরিদম গুলো একটু অ্যানালাইসিস করার চেষ্টা করব, এবং কিছু সর্টিং অ্যালগোরিদম আজকে দেখার চেষ্টা করব, যেমন মার্জ শর্ট, কুইক শর্ট, সেই শর্ট গুলো আসলে আমরা একটু অ্যানালাইসিস করার চেষ্টা করব। তো লাস্ট যে লেকচারটা আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম, তো সেই ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে মাস্টার থিওরেমে আসলে তিনটা কেস আমরা দেখেছিলাম, কেস 1, কেস 2 এন্ড কেস 3। যদি কেস 1 এর ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে যদি এই ফাংশন অফ n টা যদি আমাদের কি হয়, এজিমটেটিক্যালি যদি স্মলার হয়, স্মলার, সেই ক্ষেত্রে আমরা বিগ ও নোটেশনের দ্বারা রিপ্রেজেন্ট করে থাকি। যদি তারা ইকুয়াল হয় তাহলে থিটা নোটেশনের দ্বারা করছি, অর্থাৎ তার গ্রোথ রেটটা, যদি ফাংশন অফ fn এর গ্রোথ রেট যদি আমাদের যে ফাংশনটা বলছি আমরা যে n টু দি পাওয়ার লগ b এর গ্রোথ রেটের ইকুয়াল হয়, সেক্ষেত্রে আমরা তাকে কেস 2 তে নিতে পারছি। আর যদি গ্রেটার দেন হয় তখন আমরা ওমেগা দ্বারা রিপ্রেজেন্ট করি। তো আমরা এখানে কিছু ইকুয়েশন আমরা জাস্ট গত ক্লাসে যে এক্সাম্পল গুলা দেখিয়েছিলাম সেটাতে আমরা দুই একটা যদি দেখি, যে আমরা এখানে দেখেছিলাম যে এই ক্ষেত্রে যে যদি আমরা দেখি n টু দি পাওয়ার লগ b এ তার ভ্যালুটা আসছে কত, n স্কয়ার, আর ফাংশন অফ n ছিল কত, n। কাজে আমরা বলতে পারি যে n স্কয়ারের গ্রোথ রেট অবশ্যই n এর চাইতে বড়, যার জন্য আমরা তখন সেটাকে বিগ ও দ্বারা রিপ্রেজেন্ট করেছিলাম। অর্থাৎ আমাদের যে ফাংশন অফ n এর যে গ্রোথ রেটটা আসছে, সে ফাংশন অফ n এর গ্রোথ রেটটা অবভিয়াসলি কি হচ্ছে, যে আমাদের যে এই ফাংশনটা ছিল n টু দি পাওয়ার লগ b তার চাইতে ছোট হচ্ছিল, এবং তখন আমরা তাকে এই ধরনের এপসাইলন দ্বারা রিপ্রেজেন্ট করেছিলাম। আমরা লাস্ট ক্লাসে খুব সম্ভবত এই স্লাইডটার মাধ্যমে আমরা শেষ করেছিলাম, যেখানে আমরা দেখিয়েছিলাম যে কখনো কখনো আমাদের যে মাস্টার থিওরেমটা আছে সেই মাস্টার থিওরেমটা আসলে আমরা অ্যাপ্লাই করতে পারবো না। কখন? যদি আমরা দেখা যাচ্ছে যে অ্যাজিমটোটিক্যালি আমরা ফাংশনটাকে আমরা লার্জার পাচ্ছি, বাট পলিনোমিয়ালি যদি আমরা সেটাকে লার্জার না পাই, অর্থাৎ যখন এই ফাংশনটা আমরা দেখছিলাম যে আমাদের ফাংশনের ভ্যালুটা আসছিল কত, n, আর ফাংশন অফ n এর যে ভ্যালুটা আসছিল সেটা হলো n log n। তাহলে অবশ্যই আমরা বলতে পারি n log n এর যে ভ্যালুটা সেটা অবশ্যই n এর চাইতে বড়, গ্রোথ রেটটা আমরা যদি বলি n log n এর যে গ্রোথ রেট আসবে সেটা অবশ্যই n এর চাইতে বড় হবে। তার মানে আমরা এটাকে কেস 3 তে ইজিলি অ্যাপ্লাই করতে পারি। কিন্তু আসলে n log n কি পলিনোমিয়ালি লার্জার হবে চাইতে? আমরা যদি দেখি সেই ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে আমাদের একটা ইকুয়েশন যেটা তার একটা ফ্যাক্টর থাকে, অর্থাৎ n টু দি পাওয়ার এপসাইলন। তখন আমরা দেখি যে ভ্যালুটা আসে, যে সেটা ফ্যাক্টর ভ্যালুটা আসছে হলো log n ভ্যালু পাই আমরা, যার জন্য বলা যায় যে আসলে আমাদের n এপসাইলন নটের যে ভ্যালুটা সেই ভ্যালুটাকে আসলে রিপ্রেজেন্ট করে না। সেই ক্ষেত্রে আমরা তাকে আমরা বলেছিলাম যে এই ধরনের যদি কেস আসে সেই কেসগুলোকে আসলে আমরা অ্যাপ্লাই, আমরা এই ধরনের কেসগুলোকে আসলে আমরা বলেছিলাম যে সেই ক্ষেত্রে আমরা মাস্টার থিওরেমে অ্যাপ্লাই করতে পারবো না, মাস্টার থিওরেম দ্বারা প্রুফ করা যাবে না। আচ্ছা, এখন আজকে আমরা যেটা দেখি মার্জ শর্ট। মার্জ শর্ট অ্যালগোরিদমটা একটু যদি খেয়াল করার চেষ্টা করি, হয়তো আপনারা মার্জ শর্ট সম্বন্ধে ধারণা আছে। আমরা নেক্সট এটা আজকের লেকচারে অথবা ডিটেলস আলোচনা করব। তো মার্জ শর্ট যে অ্যালগোরিদমটা থাকে, মার্জ শর্টের যে প্রসিডিউরটা থাকে, প্রথমে আমরা এটাও ডিভাইড এন্ড কনকেভ অ্যালগোরিদম, আমরা প্রথমে কি করি, তাকে ইকুয়াল সেগমেন্ট আকারে n/2 সাইজ আকারে আমরা প্রথমে পৃথক করে নিই। তো আমরা যদি এখানে দেখি 1 2 3 4 5 6 7 8 আটটা এলিমেন্ট আছে, তার মানে আমাদের প্রথম কাজ হবে তাকে ইকুয়াল হাফ করে প্রত্যেকটা পার্টিশন করা, অর্থাৎ টোটাল যে লিস্ট থাকবে সেই লিস্টটাকে আমরা n/2 আকারে পার্টিশন করব। তো সেই ক্ষেত্রে যদি হয় তাহলে আটটাকে যদি বলি, তাহলে আটটাকে যদি আমরা পার্টিশন করি তাহলে কয়টা করে আসবে, সাব পার্টিশনে 4টা করে এলিমেন্ট থাকবে n/2, অর্থাৎ 8 ডিভাইডেড বাই 2, তাহলে 4 এলিমেন্ট। তাহলে প্রথম পার্টিশনটাকে আমরা লিখছি 10 4 6 3, 10 4 6 3। তাহলে দ্বিতীয় যে সাব পার্টিশনটা থাকবে সেটা আসবে 8 2 5 7, 8 2 5 7। এখন ঠিক একইভাবে প্রিভিয়াস প্রসিডিউর আমরা অ্যাপ্লাই করব। এখানে কিন্তু আমরা প্রথমে সর্টিং করছি না, প্রথমে আমরা জাস্ট ডিভাইড করে নিচ্ছি।
ইন্ডিভিজুয়াল সেগমেন্ট গুলোকে। এখন দেখুন আবার আমাদের এখানে অ্যাপ্লাই যদি করি তাহলে এখানে 4টা এলিমেন্ট আছে, তাহলে দুটো দুটো এলিমেন্ট করে আমরা সেগমেন্ট করব, পার্টিশন হবে। তো ফার্স্ট এটা আসবে 10 4, আর একটা হবে 6 3। এগেইন এখানে 8 2 5 7 আসছে, সেটা আসবে 8 2 and 5 7। ঠিক একইভাবে যখন আমরা এই পোর্শনটাতে আসলাম, এখানে দুটো করে এলিমেন্ট আছে, তার মানে আমরা ইন্ডিভিজুয়াল একটা একটা করে এলিমেন্ট নিয়ে আসলাম। এটা হলো প্রাথমিক কাজ আসলো, অর্থাৎ আমরা এট ফার্স্ট কি করব, তার সমস্ত এলিমেন্ট গুলোকে, যত এলিমেন্ট অর্থাৎ n সাইজের যে অ্যারেটা আছে সেই n সাইজটাকে আমরা n/2 আকারে পার্টিশন করে নিব। আফটার দ্যাট আমরা তখন কি করব, কনকিউর করব এবং মার্জিং করব। এবং মার্জিং অর্থাৎ আমাদের এই লাস্ট স্টেজ থেকে এখন মার্জিং আসবে। মার্জিংটা কিভাবে করি, 4 এবং 10 আমরা যদি বলি, তাহলে 4 এবং 10 যদি আসে, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারছি যে 4 10 ছিল, তাহলে 4 10 কি আকারে আছে, আমরা যদি অ্যাসেন্ডিং অর্ডার দেখি, অর্থাৎ শেষ ঠিকই আছে, অর্থাৎ 4 10টা আমরা যদি ক্রমানুসারে সাজিয়ে লিখি, অর্থাৎ ইনক্রিজিং অর্ডারে যদি আমরা সর্ট করতে চাই অ্যাকর্ডিং টু ইনক্রিজিং অর্ডার, তাহলে আমরা 4 10টাকে মার্চ করব, 4 10। আফটার দ্যাট আমরা মার্চ করলাম 3 6, এভাবে 2 8 5 7। এখন কি করব, আমরা এই যে 4টা এলিমেন্ট, অর্থাৎ এটাকে যদি একটা সাব অ্যারে বলি, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এখন এই এ এবং বি কে আমরা কম্বাইন করব, মার্জিং করব। মার্জিং করলে তাহলে কি আসবে, 3 4 6 10, 3 4 6 10, অর্থাৎ মার্জিং করা হলো। ঠিক একইভাবে আমরা যখন এই সেগমেন্টটাতে করব, তাহলে আসবে 2 5 7 8, ইনক্রিজিং অর্ডার। যখন আমাদের এই স্টেপটা আসলো, এখন আমরা কি করব, এইখানে কম্বাইন করব, আবার মার্জিং করব। মার্জিং যদি করি তাহলে আমাদের ফাইনালি আমরা এই ধরনের একটা সর্টেড ডাটা পাবো। তাহলে এটাকে বলছি হলো আমাদের মার্জ সর্ট। তাহলে আমরা যদি দেখি অ্যাকচুয়ালি, তাহলে ফার্স্ট প্রসিডিউরটা যদি আমরা দেখি, মূল কাজটা কি দেখেন, প্রত্যেকটা জায়গাতে আমরা যদি বলি পার্টিশন করছি, পার্টিশন কত ভাবে করছি, n/2 আকারে, অর্থাৎ টোটাল ডাটা সেগমেন্টটাকে আমরা দুই ভাগে বিভক্ত করছি। এবং আমরা যদি ওভারঅল যদি এই সেগমেন্টটা করি, আমরা পৃথক এখানে n সাইজ ডাটা আছে, n সাইজের উপর আমরা কি করলাম, এই লেফট হ্যান্ড সাইডে আমরা একটা অ্যাপ্লিকেশন করলাম, যদি আমরা এটাকে মিড পয়েন্ট করি, আর এই রাইট হ্যান্ড সাইডে একটা অ্যাপ্লিকেশন করলাম। তার মানে আমরা টোটাল যদি টাইম কমপ্লেক্সিটি বের করতে চাই, তাহলে এটা হলো আমাদের n/2। এটা যদি n হয়, তাহলে এটা হলো n/2, এটা হলো n/2, এবং আমরা দুটো পোর্শনে আলাদা আলাদা অপারেশন করছি। তার জন্য আমরা এটাকে বলতে পারি যে টোটাল কয়টা n/2 আছে, সাব প্রবলেম আছে কয়টা, দুটো সাব প্রবলেম আছে। সাব প্রবলেম সাইজটা কত, n/2। এর জন্য আমরা ইকুয়েশনটা যখন মার্জ শর্টের ক্যালকুলেশনটা করছি, আমরা টোটাল প্রবলেমটাকে কয়টা সাব প্রবলেমে বিভক্ত করলাম, দুটো সাব প্রবলেমে বিভক্ত করলাম, এবং প্রত্যেকটা সাব প্রবলেমের সাইজ কত, n/2। যার জন্য ফার্স্ট পার্টটা হলো 2t into n/2। এটা বুঝতে অসুবিধা নেই তো? জি স্যার, জি স্যার। আচ্ছা, এরপরে দেখেন এখন আসি যে আমরা যে অপারেশন গুলো করলাম, এখানে কতগুলো, এখানে যতগুলো ডাটা ছিল, আমরা তার গ্রোথ রেটটা আমরা যদি বলি, আমরা ইন্ডিভিজুয়াল, অর্থাৎ এখানে যদি n সংখ্যক এলিমেন্ট থাকে, আমরা সিকোয়েন্সিয়ালি যে লিনিয়ার সার্চ যে ধরনের করি, যদি n সংখ্যক ডাটা থাকে, আমরা এখানে n সংখ্যক প্রসেস করছি। একইভাবে দেখেন এখানে যতগুলো ডাটা আছে, ঠিক আমরা ইন্ডিভিজুয়ালি প্রসেস করছি। আফটার দ্যাট দেখেন এখানে 4টা এলিমেন্ট আসলো, এখানে 4টা এলিমেন্ট আসলো, অর্থাৎ তার গ্রোথ রেটটা যদি আমরা বলি, অর্থাৎ পলিনোমিয়ালি কার সমান হবে, যদি n সংখ্যক এলিমেন্ট থাকে তাহলে তার গ্রোথ রেট হবে n এর ইকুয়াল। যেহেতু n সংখ্যক ইকুয়াল থাকছে, যার জন্য আমরা ওয়ার্কিং, এই যে ওয়ার্কটাকে আমরা বলছি ডিভাইডিং এন্ড কম্বাইনিং, টোটাল n সংখ্যক, অর্থাৎ n সংখ্যক ডাটা যদি থাকে, সেই n সংখ্যক ডাটা আসলে এখানে আমাদের কি হবে, ডিভাইড এবং কম্বাইন হবে। অর্থাৎ এখানে দেখেন টোটাল 8টা ডাটা ছিল, সেই 8টা ডাটাই কিন্তু আমরা ডিভাইড করছি, এবং সেই 8টা ডাটাকে আমরা কম্বাইন করছি বা মার্জিং করছি। এর জন্য আমাদের ওয়ার্কিং যদি মেথডোলজি বলা হয়, যে ওয়ার্কিং বা টাইম কমপ্লেক্সিটিটা কত আসবে, আমরা যদি ওভারঅল বলি, প্রত্যেকটা এটা হলো, আমরা বলছি এটা হলো ইন্ডিভিজুয়াল সেগমেন্ট গুলোকে ওয়ার্কিং করতে আমার কতগুলো লাগবে, এটা হলো ওভারঅল সাব প্রবলেম সাইজ। আর ইন্ডিভিজুয়াল, তাহলে এখানে যদি n সংখ্যক ডাটা থাকে, তাহলে আমি n সংখ্যক আকারে গ্রোথ রেটটা n আকারে যাবে। অর্থাৎ যদি এখানে 10 সংখ্যক এলিমেন্ট থাকে, আমি 10 সংখ্যক 10 টাইমস আমরা এখানে কি করব,
অপারেশন করব। যেমন লিনিয়ার সার্চ আমরা যখন করি, যদি আমরা লিনিয়ার সার্চ করতে চাই তো আমরা কি করি, সিকোয়েন্সিয়ালি অর্থাৎ স্টেপ বাই স্টেপ যদি আমরা সার্চ করি, ফার্স্ট ডাটাটাকে অর্থাৎ আমরা যদি একটা আইটেমকে ম্যাচিং করানোর চেষ্টা করি, তাহলে আমি ফার্স্ট আইটেমটার সাথে ম্যাচ করাবো, আফটার দ্যাট সেকেন্ড আইটেম, এইভাবে যদি ওয়ার্স্ট কেস অ্যানালাইসিস করি, যদি আমাদের ডাটাটা যদি একদম লাস্ট আইটেম থাকে তাহলে একদম ফাইনালি আমরা কম্পারিজন করব কত, এন সংখ্যক এলিমেন্ট। এখানেও দেখেন, এখানে যতগুলো ডাটা ছিল আমরা ইন্ডিভিজুয়ালি সবগুলো ডাটাতে সেগমেন্ট আসলাম। আফটার দ্যাট যখন মার্চ করছি, এখান থেকে দুটো, এখানে দুটো, এখানে দুটো, এখানে দুটো, এইভাবে দেখেন ইন্ডিভিজুয়াল, এবং ওভারঅল লাস্টে যখন আসলো টোটাল দেখেন আমরা 8টা ডাটাকে প্রসিডিউর করছি, 8টা ডাটাকে অপারেশন পারফর্ম করছি, যার জন্য এই যে ওভারঅল যে থিটাটা আসছে এখানে ওয়ার্কিং ডিভাইডেড এন্ড কম্বাইনিং হলো থিটা এন। তার মানে এটা হলো অ্যাকচুয়ালি আমার টাইম কমপ্লেক্সিটি ইকুয়েশন মার্চ শর্টের ক্ষেত্রে। এখন আমাদের দেখতে হবে যে মাস্টার থিওরেমটা অ্যাপ্লাই করে আসলে মার্চ শর্টের টাইম কমপ্লেক্সিটি বা রানিং টাইমটা কত হয়, এটা আমরা এখন একটু ফাইন্ড আউট করার চেষ্টা করি। তাহলে এখানে এ এর ভ্যালু কত, 2, বি এর ভ্যালু কত, 2, আর ফাংশন অফ এন বলতে আসলে কত, এন। মানে অ্যাকচুয়ালি এই ইকুয়েশনটা আমরা বলতে পারি 2t ইন্টু n বাই 2 প্লাস হলো n প্লাস n। এখানে থিটা n কেন ইউজ করা হয়েছে, বিকজ অফ থিটা বলতে আমরা বুঝাই কি, যে তার যদি গ্রোথ রেটটা ইকুয়াল থাকে, অর্থাৎ এখানে ফাংশন অফ n এর গ্রোথ রেটটা কার ইকুয়াল, n এর ইকুয়াল, যার জন্য আমরা থিটা n ইউজ করছি। তার মানে এটাকে আমরা সরাসরি বলতে পারি 2t ইন্টু n বাই 2 প্লাস n। আমরা এখন ইকুয়েশনটা যদি সলভ করি, এই যে ফাংশন অফ n, এটা যদি আমরা দেখি, এখন যদি আমরা ফাংশনটাকে অ্যাপ্লাই করি, a এর ভ্যালু 2, b এর ভ্যালু 2, তাহলে আমরা যদি n log b এ করি তাহলে এই ভ্যালুটা কত আসছে, n আসছে না? জি স্যার। কারণ এটা 2 2, তাহলে এই ভ্যালুটা log 2 বেস 2 টু দি পাওয়ার 2 এর ভ্যালুটা কত হয়ে গেল, 1, তাহলে অনলি n থাকলো। তার মানে আমরা বলছি যে এই ভ্যালুটা কত আসলো, n টু দি পাওয়ার log b এর ভ্যালু আসলো n, আর আমাদের ফাংশন অফ n কত ছিল, ফাংশন অফ n ও তো n ছিল, n। তাহলে আমাদের গ্রোথ রেটটা কি আসলো, অর্থাৎ এই যে ফাংশনটা, এই ফাংশনের যা ভ্যালু আসলো, এই ফাংশনের গ্রোথ রেট আর ফাংশন অফ n এর গ্রোথ রেট কি আসলো, ইকুয়াল। যদি ইকুয়াল আসে তাহলে আমরা কোন ইকুয়েশনটাতে ফেলতে পারবো, কেস 2। যদি অ্যাসিম্পটোটিক্যালি ইকুয়াল থাকে তাহলে আমরা কেস 2 বলতে পারবো। সেই ক্ষেত্রে তার টাইম কমপ্লেক্সিটি কত আসবে, থিটা অফ n টু দি পাওয়ার log b ইনটু log n। তার মানে আমরা যদি বলি থিটা অফ n টু দি পাওয়ার log ab ইনটু log n, তাহলে log b এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা কত ছিল, এই ভ্যালুটা তো অ্যাকচুয়ালি 1। তার মানে এখান থেকে আসছে এই ওভারঅল ভ্যালুটা হলো n টু দি পাওয়ার 1, দ্যাট ইজ n। তার মানে n আর পরে কত থাকলো, log n। তার মানে আমরা মার্চ শর্টের টাইম কমপ্লেক্সিটি যদি ফাইন্ড আউট করি তাহলে মার্চ শর্টের টাইম কমপ্লেক্সিটিতে পাচ্ছি আমরা n log n। n log n স্যার। হ্যাঁ, আমাদের কিন্তু পরীক্ষায় এই ধরনের প্রবলেম আসতে পারে, হ্যাঁ, যে আমরা হয়তোবা এই কোশ্চেনটা আমরা বলে দিব এনি কাইন্ড অফ অ্যালগরিদমের বা সর্টিং এর ক্ষেত্রে আমরা যদি বললাম যে আমাদের হয়তো তার রিকারেন্স ইকুয়েশনটা বলা থাকবে, তাহলে এখান থেকে বলা হয়তো দুইটা আসতে পারে, যে আইদার আমাদের বলা থাকতে পারে যে আপনাদেরকে রানিং টাইমটা কত সেটা প্রুফ করেন, রানিং টাইমটা ফাইন্ড আউট করেন, অথবা বলা থাকবে যে আমরা জানি মার্চ শর্টের টাইম কমপ্লেক্সিটি হলো n log n। এখন এই রিকারেন্স ইকুয়েশন থেকে আমাদেরকে প্রুফ করতে হবে যে t of n ইকুয়াল n log n হয়। এই দুই ভাবে আসতে পারে, আইদার আমাদের বলা থাকতে পারে যে n log n হলে প্রুফ করেন, অথবা বলা থাকবে যে এই ইকুয়েশনটা থাকবে আপনাদেরকে রানিং টাইমটা বের করতে হবে। আচ্ছা, এখন আমরা আরেকটা ইকুয়েশন, এটা আমরা করে আসছিলাম প্রথম দিকে, বাইনারি সার্চ। বাইনারি সার্চ এটা আমরা খেয়াল আছে কিনা যে আমরা যখন করি যে আসলে শুধুমাত্র আমরা যখন ডিভাইড করি, অর্থাৎ প্রথমে আমরা মিড পয়েন্টটাকে, অর্থাৎ যে টোটাল ডাটা সাইজটা থাকবে, ডাটা সাইজটাকে আমরা দুভাবে বিভক্ত করার পর যে মিড ভ্যালুটা হয়, সেই মিড ভ্যালুটার সাথে আসলে আমরা কি করি,
কম্পেয়ার করি, মিড ভ্যালুটার সাথে আমাদের কি আইটেমটাকে ম্যাচ করানোর চেষ্টা করি। যদি সেটা ম্যাচিং হয় তাহলে আমরা সেখান থেকে একটা আউটপুট বলি যে আমাদের ম্যাচিং আসলে, তাহলে আমরা বলি দ্য রেজাল্ট ইজ ট্রু। আর যদি ম্যাচিংটা না হয় তাহলে আমরা তখন কম্পেয়ার করার চেষ্টা করি যে আমাদের কি ভ্যালুটা কি মিড ভ্যালুর চাইতে ছোট আছে না বড় আছে। যদি ছোট থাকে তাহলে আমি লেফট সাব পোর্শনটাতে, লেফট হাফে আমরা হয়তো বা অপারেশন করবো অথবা রাইট হাফে অপারেশন করবো, এইভাবে। এখন খেয়াল করুন এখানে যে অপারেশনটা করছি আমরা, অর্থাৎ আমরা যদি ওভারঅল প্রথম এট ফার্স্ট আমরা মিড ভ্যালুটাকে বের করব, ফাইন্ড আউট করব। খেয়াল করুন মিড ভ্যালুটাকে, যদি মিড ভ্যালুটা পাওয়া যায়, যদি ফার্স্ট টাইম আমরা পেয়ে যাই তাহলে আমরা এখান থেকে একটা ভ্যালু, অর্থাৎ যখন আমরা একটা, খেয়াল করুন এখন যখন আমরা একটা অপারেশন পারফর্ম করছি, একটা অপারেশন পারফর্ম করার অর্থ হলো এটা কি একটা কনস্ট্যান্ট টাইম না? হ্যাঁ, তার মানে আমরা যেমন ফাইন্ড 9 বলছি, তাহলে 9 যদি বলি তাহলে এখানে এলিমেন্ট কয়টা আছে? 1 2 3 4 5 6 7, তাহলে 7 ডিভাইডেড বাই 2, তার মানে আসবে কত? 3.5। 3.5 এর আমরা তখন কি ভ্যালু নেব? ফ্লোর ভ্যালুটা যদি আমরা কাউন্ট করি তাহলে কত পাবো? 3 হবে। তাহলে আমরা দেখবো কত? 1 2 3, তখন আমরা দেখবো তার মিড ভ্যালুটা হলো 3। তাহলে এই মিড ভ্যালুটাতে এখানে কত আসছে? 7। তাহলে 7 আমাদের টার্গেট হলো কত? 9। মিড ভ্যালু এটা হবে না স্যার? মিড ভ্যালু এটা হবে না স্যার? ইয়েস, মিড ভ্যালু এটা হবে না স্যার? 3.5 বললে ফোর্থ নাম্বারটা তো চেক করতে হবে স্যার। আমরা মানে ফোর্থ নাম্বারটা 3.5 যদি হয় তার ফ্লোর ভ্যালুটাকে নিব আমরা বলছি, বা ইন্টিজার ভ্যালুটাকে কাউন্ট ফ্লোর করব। হলে তার মানে আমরা যদি আমাদের জোড় সংখ্যক, এটা হবে কখন? যদি আমাদের জোড় সংখ্যক এলিমেন্ট থাকে তাহলে আমরা ইকুয়ালি ডিভাইড করতে পারবো, আর যদি বেজোড় সংখ্যক এলিমেন্ট থাকে তখন একটা সাব এরেতে মানে একটা এলিমেন্ট বেশি আসবে, যার জন্য আমরা একটাকে বলছি আমরা 3 আর একটাকে বলছি 4। ঠিক আছে স্যার, ওকে। অথবা আমরা যদি সেভাবে হ্যাঁ, বা আমরা যদি আমরা এটা হলো প্রথমে মিড ভ্যালুটাকে ভাগ করি। মিডটাকে কিভাবে নিই? আমরা যদি বলি এখানে কত 1, আমরা আসলে কাউন্ট করি কিভাবে? লোয়ার ইন্ডেক্স প্লাস আপার ইন্ডেক্স ডিভাইডেড বাই 2। আপার ইন্ডেক্স, তাহলে লোয়ার ইন্ডেক্স কত? 1 1 2 3 4 5 6 7, তাহলে আপার ইন্ডেক্স কত? 7। তাহলে 7 প্লাস 1 কত হলো? 8। 8 ডিভাইডেড বাই 2 কত আসবে? 4। তাহলে 1 2 3 হবে আর কিছু, ঠিক আছে? এটা তার মানে মিড ভ্যালু যদি 4 আসে, দেখেন তার লেফট হাফে কয়টা? 3টা এলিমেন্ট আছে, রাইট হাফে 3টা আছে। এখন খেয়াল করেন আমি, কিন্তু স্যার যদি 8টাই থাকতো এখানে এলিমেন্ট সেই ক্ষেত্রে, হ্যাঁ 8টা, যদি 9টা থাকতো বা 8, যদি 8টা এলিমেন্ট থাকতো তাহলে কি আসতো? 1 প্লাস 8, তাহলে কত আসলো? 9 ডিভাইডেড বাই সাড়ে স্যার সেই ক্ষেত্রে আমরা 4 কে কাউন্ট করতাম ফ্লোর ভ্যালু। ও বুঝছি স্যার। যখন আমাদের সেগমেন্টটা যখন ফ্র্যাকশনাল ভ্যালু আসবে তখন অবশ্যই আমরা 4 মানে তার ফ্লোর ভ্যালুটা নিব। যেমন আমরা 4.5 যদি বলি তাহলে তার ফ্লোর ভ্যালু কত? 4 এবং সেলিং ভ্যালু কত? 5। সেক্ষেত্রে আমরা ফ্লোর ভ্যালুটাকে নিব অথবা ইন্টিজার ভ্যালুটাকে নিব, আমরা সহজ কথায় বললে। আচ্ছা, আমরা এখন যে বিষয়টা খেয়াল করুন একটু, যে আমাদের টার্গেট হলো 9টাকে ফাইন্ড আউট করা। তাহলে আমরা মিড ভ্যালুটা কত পাচ্ছি? 8। তাহলে আমরা কিন্তু 8 এর সাথে কম্পেয়ার করছি। এখন যদি এটা হয় তার মানে দেখেন আমরা কিন্তু ওভারঅল সবগুলো ডাটার সাথে কিন্তু কম্পেয়ার করছি না। আমরা কয়টা ডাটার সাথে কম্পেয়ার করছি? অনলি ওয়ান, সিঙ্গেল এলিমেন্ট। তার মানে সিঙ্গেল এলিমেন্ট যদি হয়, আমরা যখন একটা অপারেশন করি তার মানে আমরা বলবো যে এই অপারেশনটা পারফর্ম করতে একটা কনস্ট্যান্ট টাইম লাগছে, তাই তো? জি স্যার। এখানে ইনপুট সাইজ যাই হোক, এখানে 100টা এলিমেন্ট আছে না 200 এলিমেন্ট আছে সেটা কিন্তু ফ্যাক্ট না। প্রিভিয়াস মার্জ শর্ট যেটা ছিল, n সংখ্যক এলিমেন্ট থাকলে আমাকে কিন্তু n সংখ্যক অপারেশন পারফর্ম করতে হচ্ছিল, কিন্তু এখানে কিন্তু আমি কি করলাম? অর্থাৎ যে কোনো এলিমেন্ট থাকুক আমি কিন্তু তার মিড ভ্যালুটা ফাইন্ড আউট করছি। এখন দেখা গেল ম্যাচ করলো না, আমাদের টার্গেট হলো 9 ফাইন্ড আউট করতে হবে, তাহলে আমাদের ম্যাচ করলো। এখন আমরা যখন পার্টিশন করলাম আমরা কয়টা সেগমেন্ট পেয়েছি? মিড ভ্যালুটা বের করার পর লেফটে একটা, রাইটে একটা। এখন আমরা কিন্তু আফটার দ্যাট আমরা যদি সাকসেসফুল সার্চ না হয় তখন কিন্তু আমরা একটা ডিসিশনে চলে যাচ্ছি। আমরা
এই হয় left or right? পার্টিশনের সাব পার্টিশনের যে কোনো একটাকে প্রসেস করছি, আইদার লেফট সাব পার্টিশনটাকে প্রসেস করব অথবা রাইট সাব পার্টিশনটাকে প্রসেস করব, ঠিক কিনা? জি স্যার, জি স্যার। যার জন্য মার্জ শর্ট যদি আমরা খেয়াল করি, এখানে আমরা কিন্তু দুটো সাব পার্টিশন করেছিলাম এবং দুটোকেই প্রসেস করছিলাম, যার জন্য তার ইকুয়েশন যখন আমরা বলেছিলাম তখন তার সাব প্রবলেম ছিল 2 আর সাব প্রবলেম সাইজ ছিল n/2। কিন্তু বাইনারি সার্চে জি স্যার। আমরা দেখেন সাব প্রবলেম সাইজটাকে কিন্তু আমরা n/2 করছি, অর্ধেক করছি, বাট আমরা কয়টা সাব প্রবলেমকে কাউন্ট করব? একটা। n/2 স্যার। এর জন্য n/2 আর কি। তার ইকুয়েশনটা হলো দেখেন সাব প্রবলেম সাইজ হলো n/2। কারণ আমি টোটাল যে n সংখ্যক যে ডাটাটা ছিল তাকে কিন্তু আমি মিট করে দিলাম, দুই ভাগে বিভক্ত করলাম, করার পর তার মিড ভ্যালুটার সাথে কম্পেয়ার করে দেন আমি কি করব, তার লেফটে বিবেচনা করব, প্রসেস করব, অথবা তার রাইট সেগমেন্টটাকে প্রসেস করব, যার জন্য আমাদের এই সাব প্রবলেমে আসলো কিন্তু 1। জি স্যার। আর এই যে এখানে আমরা ফাংশন অফ এন কে আমরা 1 বলছি কেন? বিকজ এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা কিন্তু আমাদের ইনপুট সাইজের সাথে রিলেটেড না। প্রত্যেকটা যে অপারেশন পারফর্ম করছি সেই অপারেশনের সাথে কি আমার ইনপুট ভ্যালুটা রিলেটেড আছে? না স্যার। ইনপুট ভ্যালুটা রিলেটেড নাই, তার মানে ওইটা একটা কনস্ট্যান্ট টাইমের সাথে রিলেটেড আছে, যার জন্য আমরা সেটাকে একটা 1 দ্বারা রিপ্রেজেন্ট করলাম। আমরা যখন বলেছিলাম যে একটা কনস্ট্যান্ট ভ্যালুর জন্য যদি আসে তখন আমরা রিপ্রেজেন্ট করব নট অ্যাকর্ডিং টু দ্য ইনপুট সাইজ, আমরা তাকে একটা কনস্ট্যান্ট ভ্যালু দ্বারা রিপ্রেজেন্ট করছি, তাহলে 1 আকারে রিপ্রেজেন্ট করলাম। যার জন্য আমরা বাইনারি সার্চের যদি আমরা রিকারেন্স রিলেশনটাকে লিখি তাহলে বাইনারি সার্চের ক্ষেত্রে আমরা এই ধরনের রিকারেন্স রিলেশন লিখতে পারবো, অথবা এখানে আমরা সি টার্মটাকে ইউজ করতে পারবো। থিটা অফ 1 না লিখে আমরা থিটা অফ 1 এর জন্য বলি যে কোনো ধরনের সি বা কনস্ট্যান্ট ভ্যালুর জন্য কিন্তু তার গ্রোথ রেটটা কি হবে? থিটা অফ 1, অর্থাৎ একটা কনস্ট্যান্ট টাইমের জন্য যে গ্রোথ রেটটা আসলো। আচ্ছা, এখন এখানে এ এর ভ্যালু কত? 1, বি এর ভ্যালু কত? 2। তো আমরা যদি এই ভ্যালুটা যাই তাহলে এই ক্ষেত্রে আমরা কত লিখতে পারি? এখান থেকে আসলে 1 বলতে কত? 2 টু দি পাওয়ার 0 লেখা যায়। জি স্যার। তার মানে এই ভ্যালুটা অ্যাকচুয়ালি কত? n টু দি পাওয়ার 0, দ্যাট ইজ 1। জি স্যার, n টু দি পাওয়ার 0 সমান 1। এটা বোঝা যায়নি? জি স্যার, বুঝা গেছে। কারণ এই লগ স্যার বুঝতে পারছি। 1 বলতে 2 টু দি পাওয়ার 0, তাহলে 0 যদি থাকে তাহলে আমরা জানি লগের ক্ষেত্রে পাওয়ারটা আমরা সামনে নিয়ে আসতে পারি। জি জি স্যার। লগ 2 টু দি পাওয়ার n বলতে কত? n log জি স্যার, মানে জি স্যার। 1 কে 2 টু দি পাওয়ার 0। তার মানে আমার এই ফাংশনাল ভ্যালুটা কত আসলো? n টু দি পাওয়ার log ab ভ্যালুটা কত আসলো? 1। আর এখানে আমি 1, এই জি ভ্যালুটা স্যার। 1 মানে কি? তাহলে এটা একটা কনস্ট্যান্ট টাইম। আবার এখানে ফাংশন অফ n ও কত আছে? 1, তাই না? 1 তার মানে তাদের মান আছে, হ্যাঁ, n এ মান আছে। তার মানে কেস 2 তে আমরা তাকে ম্যাচ করাতে পারছি। তার মানে কেস 2 যদি হয় Equal, সেটা হ্যাঁ। আমরা জানি কি n log n, তাই না? n টু দি পাওয়ার log ab ইনটু log n, তাহলে এই পুরোটার ভ্যালু কত? এই পুরোটার ভ্যালু হলো 1। তাহলে ওভারঅল যদি টাইম কমপ্লেক্সিটি আসে তাহলে অনলি কি থাকবে? log n। লগ এন। জি স্যার। আশা করি এটা বুঝতে পেরেছেন। তো আমাদের কিন্তু এই ধরনের স্যার বুঝতে পারছি। ছোট ছোট প্রবলেম থাকবে আর কি, এই ধরনের ছোট ছোট প্রবলেমগুলো আমাদেরকে প্রুফ করতে হবে। তো আমরা কিছু প্র্যাকটিস প্রবলেম আমি এখানে দিয়ে দিয়েছি, কাইন্ডলি আপনারা বাসায় একটু সলভ করবেন। আমি এখানে অলমোস্ট প্রায় 22টা প্রবলেম এখানে দিয়েছি, প্র্যাকটিস প্রবলেম, এবং প্রত্যেকটা প্রবলেমে আমি সলভও দিয়ে দিয়েছি। ঠিক আছে? স্যার অ্যানসারটা দেওয়া শুধু? হ্যাঁ, অ্যান্সারটাও বলে দিয়েছি। দেখেন টি অফ যদি আপনারা এইভাবে করেন জি স্যার বুঝতে পারছি। সেই ক্ষেত্রে থিটা অফ n স্কয়ার কেস এরকম আসবে। আপনারা একটু বাসায় যেটা করবেন একটু অ্যানালাইসিস কোশ্চেনটা সলভ করব। যে এটা আসলে কেস 3 তে পরে পড়ছে কিনা, আপনারা একটু অ্যানালাইসিস করে দেখবেন। আমি অলরেডি প্রত্যেকটা প্রবলেম সলভ করে দিয়েছি। তো আশা করি যে আমাদের এক্সামে আপনারা যদি এগুলো সলভ করেন, আশা করি মানে আপনারা যে পরীক্ষায় যে প্রবলেমগুলো থাকবে তখন আপনারা ইজিলি সলভ করতে পারবেন। এবং যে ক্ষেত্রে আমরা মাস্টার থিওরেম গুলোকে অ্যাপ্লাই করতে পারবো না সেটাও আমাদের দু একটা বলা আছে, আমরা সেটা উল্লেখ করে দিয়েছি।
তো আশা করি মাস্টার থিওরেম থেকে বা লাস্ট ক্লাস, গত ক্লাস এবং আজকে যতটুকু আলোচনা করলাম, আশা করি যে যদি এই ধরনের প্রবলেমগুলো আসে এখন আমরা সলভ করতে পারবো। তো এখন আজকে আরেকটা টপিকস, একটু নতুন একটা টপিকস দেখি, সেটা হলো আমাদের ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। তো কম বেশি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের সাথে আপনারা কম বেশি সবাই পরিচিত আছেন যে আমাদের আলটিমেট টার্গেট হলো যে আমাদের ইনপুট থাকবে, অর্থাৎ ইনপুটে এ এবং বি দুটো ম্যাট্রিক্স থাকতে হবে, এবং আমরা আউটপুটে কি পাবো, সি আর একটা ম্যাট্রিক্স পাবো, এবং দুটো ম্যাট্রিক্সের যে রো এবং কলাম, আমরা যেটা বলছি এ যে ম্যাট্রিক্সটাকে বলছি তার রো কলাম কত, আই জে। তাহলে বি যে ম্যাট্রিক্সটা বলছি সেটা হলো বি আই জে, এবং সি যেটা বলছি সেটা হলো সি আই জে। যেখানে আমরা সিটা কিভাবে পেয়েছি এ ডট বি আকারে, অর্থাৎ এ মাল্টিপ্লিকেশন অফ বি, যেখানে আই জে বলতে আসলে কত, 1 থেকে n সংখ্যক, যেখানে তার রো এবং কলামের ভ্যালুগুলো আমরা রিপ্রেজেন্ট করি। তো আমরা যদি সেই ক্ষেত্রে আমরা ম্যাট্রিক্সটাকে একটু দেখানোর চেষ্টা করি, যে সাধারণত আমরা যদি বলি আই জে বলতে হলো 1 1, আই হলো আই এর দ্বারা সাধারণত আমরা রো গুলোকে রিপ্রেজেন্ট করি এবং জে দ্বারা আমরা কলামগুলোকে রিপ্রেজেন্ট করি। যখন এটা হলো C11 মানে ফার্স্ট রো, তার মানে 1 1 1 2, কারণ এইখানে যতগুলো ভ্যালু আছে সব হলো রো 1 এ, এখানে যতগুলো ভ্যালু আছে সব হলো রো 2 এ, এইখানে যতগুলো ভ্যালু সব হলো রো n এ, আমরা বলছি n1 এখানে। ঠিক একইভাবে এটা যদি হয়, এটা হলো কলাম 1, এটা হলো আমাদের কলাম 2, যার জন্য এগুলো হলো সবগুলো কলাম ভ্যালু, এটা হলো কলাম 2, এটা হলো কলাম 3, এভাবে n সংখ্যক কলাম। তো আমরা যদি একটু মাল্টিপ্লিকেশন করি, খেয়াল করুন আমরা যখন মাল্টিপ্লিকেশনটা করি আসলে কিভাবে আসে, আমরা এখানে এই ধরনের একটা ইকুয়েশন পাই যে সামেশন করি আমরা, এবং সেখানে একটা রিলেশন আসে যে এ অফ, আমরা যখন বলছি CIJ হবে A ইন্টু বি, দ্যাট ইজ A ইন্টু বিটা আমরা কিভাবে বের করি, A ইন্টু I ইন্টু K ইন্টু B KJ, এবং এখান থেকে হয় যে K এর ভ্যালু এবং এই K এর ভ্যালু দুটো কি হয়, এই দুটোকে আমরা ভ্যানিশ করার পরবর্তীতে আমরা A I এবং BJ এই ভ্যালুটা পাই, এবং যার জন্য আমাদের আসে AI ইন্টু BJ, অর্থাৎ AIJ আমরা যেটা বলি আর কি। আমরা যখন এই ভ্যালুটাকে আমরা একটু রান টাইমে যদি স্ট্যান্ডার্ড অ্যালগরিদমে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি, যখন আমরা বলছি আই এর ভ্যালু, আইটা আসলে কত, 1 থেকে n সংখ্যক, অর্থাৎ একটা রো, সেই রো এর অভ্যন্তরে কয়টা জে, অর্থাৎ তার কতগুলো কলাম, আমরা যদি দেখি এই 1 এর যদি n সংখ্যক কলাম থাকে, তাহলে দেখেন 1 এর অভ্যন্তরে যখন রো এর ভ্যালু 1 অর্থাৎ আই এর ভ্যালু 1, তখন দেখেন জে এর ভ্যালু 1 হচ্ছে, জে এর ভ্যালু 2 হচ্ছে, জে এর ভ্যালু 3 হচ্ছে, 4 হচ্ছে, এইভাবে জে এর ভ্যালু n হচ্ছে, n পর্যন্ত হচ্ছে। একইভাবে জে আর এর ভ্যালু যখন আমাদের 2, তখন জে এর ভ্যালু 1, জে এর ভ্যালু 2, অর্থাৎ আমি আই এর ভ্যালু যখন 1 থেকে n পর্যন্ত, অর্থাৎ আমি আই একটা লুপ চালাচ্ছি 1 থেকে, এই 1 to n এর মধ্যে আই এর ভ্যালু 1 এর জন্য যে দেখুন 1 to n পর্যন্ত কিন্তু মুভ করছে, অর্থাৎ আই যখন 1 তার জন্য এই ফর যেটা কিন্তু 1 থেকে n সংখ্যক বার মুভ করছে, অর্থাৎ তার মানে এইটা যদি এই লুপটা কত সংখ্যক মুভ করবে বলুন তো, n সংখ্যক, জি স্যার, তাহলে এই লুপটাও কত সংখ্যক মুভ করছে, n সংখ্যক, n সংখ্যক স্যার। এটা 1 এর জন্য মুভ করে n সংখ্যক বার, তাহলে 2 এর জন্য 2 ইনটু n, 3 ইনটু n, এইভাবে n এর জন্য কত হবে, তাহলে n ইনটু n, n ইনটু n, জি স্যার। ঠিক একইভাবে k এর যে ভ্যালুটা আসছে, k এর ভ্যালুটা মুভ করছে 1 টু n, অর্থাৎ এখানে i এবং j যতবার মুভ করবে k এর ভ্যালুটাও ঠিক ততবার মুভ করবে। এবং আমরা যদি বলি এই CIJ এর ভ্যালুটা কত আসবে, সেটা আসবে C ইনটু IJ ইনিশিয়াল ভ্যালু যেটা হলো 0 প্লাস AIK ইনটু BKJ, এবং k এর ভ্যালুটা রিপ্রেজেন্ট করবে 1 টু n, অর্থাৎ আমরা যদি এখন সিম্পলি বলি এই n এর মাঝে আরেকটা n আছে, এটা লুপ, আর এই n এর মাঝে কি এই nটা আছে, তাই না? জি স্যার। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি বলি অ্যাকচুয়ালি আমরা যে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন বললাম তার স্ট্যান্ডার্ড রানিং টাইম তাহলে কত হবে, n ইনটু n ইনটু n, এটা কি বলা যায়? জি স্যার, বলা যাবে। অর্থাৎ ফাইনালি আমরা যদি বলি একদম লেটেস্ট, আমরা এই লুপটা যখন চালনা করব, এইটা প্রথমে এক্সিকিউট করবে,
জি স্যার। অর্থাৎ জে এর ভ্যালু 1 এর জন্য এটা n সংখ্যক বার এক্সিকিউট করবে, জি স্যার। তার মানে এটা হলো n। আমরা এখন এটার সাথে কম্পেয়ার করার চেষ্টা করি, তাহলে 1 এর জন্য n সংখ্যক বার মুভ করছে, 2 এর জন্য n সংখ্যক বার মুভ করছে, 3 এর জন্য n সংখ্যক বার মুভ করছে, তাহলে এভাবে n এর জন্য কতবার মুভ করবে? n সংখ্যক বার। n সংখ্যক বার। তার মানে আমাদের ওভারঅল যদি এইটাকে যদি এক্সিকিউট করি তাহলে কত হবে? n ইনটু n, দ্যাট ইজ n স্কয়ার। আবার এই দুটো লুপ কার মধ্যে আছে? এই ফর লুপের মধ্যে। আমরা যদি ফর লুপ গুলা দেখি, অর্থাৎ এখানে কয়টা ফর লুপ? একবার সহজভাবে বললে এখানে আমরা 3টা ফর লুপ ইউজ করেছি, তাহলে প্রত্যেকটা লুপ রান করছে n সংখ্যক। যেহেতু 3টা ফর লুপ আছে তাহলে n ইনটু n ইনটু n, দ্যাট ইজ n কিউব। n কিউব। জি স্যার। এখন একটু খেয়াল করার চেষ্টা করুন, আমরা যখন আইডিয়াটা জেনারেট করি, যে একটা ম্যাট্রিক্স যখন আমরা মাল্টিপ্লিকেশন করব, তার যে আইডিয়াটা জেনারেট করি, আমরা প্রথমে কি করি? n ইনটু n ম্যাট্রিক্সকে, এটা আমরা বলছি, দেখেন এখানে আমরা 2 ইনটু 2 ম্যাট্রিক্স বললাম। 2 ইনটু 2 ম্যাট্রিক্স বলতে আমরা কি বলছি? যার দুটো রো দুটো কলাম আছে। জি স্যার। খেয়াল করুন, এ একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স। এ ম্যাট্রিক্সে কয়টা রো আছে? একটা, দুটো রো দুটো কলাম। জি স্যার। বি ম্যাট্রিক্সেও দুটো রো দুটো কলাম, যার জন্য আমরা কি বলছি? n ইনটু n ম্যাট্রিক্স, দ্যাট মিন্স 2 ইনটু 2 ম্যাট্রিক্স। মাল্টিপ্লিকেশন যখন করব তখন আমরা দেখেন প্রত্যেকটা ম্যাট্রিক্সকে আমরা সাব ম্যাট্রিক্স ভাগ করলাম, অর্থাৎ তার সাইজটাকে আমরা কত করে ফেললাম? সাব প্রবলেম সাইজটাকে n/2 আকারে নিয়ে আসলাম, অর্থাৎ 2 ইনটু ম্যাট্রিক্স 2 ম্যাট্রিক্সকে আমরা দেখেন হাফ নিয়ে আসলাম, n/2 ইনটু n/2। তার মানে এটাকে আমরা হাফ করে দিলাম, অর্থাৎ রো 1 কলাম 1। 2 ইনটু 2 n যদি আসে তাহলে n/2 মানে কত? 2 এর অর্ধেক, দ্যাট ইজ 1 ইনটু 1। যার জন্য আমরা 1 রো 1 কলাম, 1 রো 1 কলাম এইভাবে আমরা করলাম। এবং আমরা যদি এখন এই ক্যালকুলেশনটা ফাইন্ড আউট করি একটু, C11 এই ভ্যালুটা কত হবে অ্যাকচুয়ালি? তখন আমরা বলবো কি, রো 1 কলাম 1 মাল্টিপ্লিকেশন করলে যেটা ভ্যালুটা আসবে, রো 1 প্রথম ম্যাট্রিক্সের রো ইনটু দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম মাল্টিপ্লিকেশন করলে যে ভ্যালুটা আসবে সেটা হবে হলো C11। C11 কে আমরা বলতে পারি A11 ইনটু B11 প্লাস A12 ইনটু B21, এটা বলা যায়? জি স্যার। এটা আমরা বলতে পারি। ঠিক একইভাবে আমরা যখন C12 বলবো, অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের আমরা কি বল, রো 1 কলাম 2, তাহলে আমরা কি করব? প্রথম ম্যাট্রিক্সের রো 1 এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম 2, অর্থাৎ আমরা বলছি প্রথম ম্যাট্রিক্সের রো দ্যাট ইজ 1, রো 1, এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম 2 দ্যাট ইজ 2, যার জন্য আমরা পাবো 1 2, যার জন্য পাচ্ছি আমরা 1 2। তাহলে আমরা ক্যালকুলেশনটা কিভাবে পাই খেয়াল করুন, A11 তার সাথে কলাম 2, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম 2, দ্যাট ইজ B12। একইভাবে A12 ইনটু B22। এবং যেটা বিষয় খেয়াল করুন, আমরা এই যে কে এর একটা টার্ম বলেছিলাম, অর্থাৎ এই যে এখান থেকে খেয়াল করুন, CI যেটা আসে A ইনটু IK ডট BKJ, অর্থাৎ এই কে এর যে ভ্যালুগুলো আমরা পরবর্তীতে মাল্টিপ্লিকেশন করলে দেখবো যে এই দুটোর যে ভ্যালুটা সেটা একই ভ্যালু চলে আসবে করসপন্ডিং এ, যার জন্য তখন আমরা ওমিট করে সেটাকে লিখতে পারি AI ইনটু BJ সরাসরি আসে। এখান থেকে খেয়াল করুন, এটা যদি C11 হয়, আলটিমেট টার্গেট আমরা এখানে যে ভ্যালুটা পাবো সেটা 11 এর করসপন্ডিং এ থাকবে। খেয়াল করুন, স্যার আপনার ভয়েস শুনতে পাচ্ছি না। ইয়েস স্যার শোনা যাচ্ছে? জি স্যার, এবার শোনা যাচ্ছে। এই যে খেয়াল করুন একটু, আমরা এই যে ভ্যালুটা নিচ্ছি, আমরা যদি বলি খেয়াল করুন, এ কি ছিল IK ইনটু BKJ, তাই না? জি স্যার। এখানে দেখুন কে এর ভ্যালুগুলো আমরা যখন নিব, কে এর ভ্যালুটা বোথ সাইডে ইকুয়াল হবে। খেয়াল করুন এখানে কে এর ভ্যালু কত? 1, এটা 1, যার জন্য আমরা এটা আসছে AB11। খেয়াল করুন AB11, অর্থাৎ আমরা যখন C11 নিচ্ছি তখন আলটিমেটলি এই ভ্যালুগুলো কত আসবে? 1 1 এর করসপন্ডিং আসবে। অর্থাৎ আমরা এই ফার্স্ট ভ্যালুটাকে ঠিক একইভাবে
A12 যদি I কে বলি, কে এর ভ্যালু কত এখানে 2, B কে J, কে এর ভ্যালু কত 2, আলটিমেটলি I এবং J এর ভ্যালু কত দেখেন 1 1, এখানে কত I এর ভ্যালু 1, J এর ভ্যালু 1, অর্থাৎ আমরা আলটিমেটলি এটা হলো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের কনসেপ্ট। তো আমরা জানি এই কনসেপ্টটা সবার ধারণা আছে, বাকি ক্যালকুলেশন গুলো বললাম না, একটু খেয়াল করেন এটা একটু ভুল হয়েছে। এটা আসলে আমরা লাস্ট যে ভ্যালুটা নিব C22 আমরা যখন বলছি, তাহলে এটা আসবে হলো A21 ইন্টু B12, এটা B21 আছে, B21 হবে না, এটা আসবে B12। আপনারা এটা একটু কারেকশন করে নেবেন, এটা হলো B12। জি স্যার B12 ঠিক একইভাবে স্যার এও তো into A21 হবে। হ্যাঁ এটা 1 2 হবে, ঠিক আছে, বাকিগুলো ঠিক আছে। তো একটু খেয়াল করেন এইখানে এখন আমরা এই ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটাকে আমরা যদি একটু মাস্টার থিওরেমে যদি অ্যাপ্লাই করতে চাই, এখানে খেয়াল করেন আমরা প্রত্যেকটা, এটা হলো প্লাস প্লাস অপারেশন, আমাদের যে টোটাল নাম্বার অফ সেগমেন্ট আমরা মাল্টিপ্লিকেশন, সেই মাল্টিপ্লিকেশন গুলোকে আমাদের দেখতে হবে, অর্থাৎ আমি কতগুলো n/2 ইন্টু n/2 এই ম্যাট্রিক্স কতগুলো আমরা ইউজ করছি। খেয়াল করেন এখানে কয়টা মাল্টিপ্লিকেশন আছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, তার মানে আমরা 8টা মাল্টিপ্লিকেশন করছি, তাই না? জি স্যার 8 মাল্টিপ্লিকেশন অফ n/2 ইন্টু n/2 সাবম্যাট্রিক্স। এবং আমরা কয়টা এডিশন করছি দেখেন, একটা, দুইটা, তিনটা, চারটা এডিশন করছি। কাজে আমরা যদি সাবম্যাট্রিক্স বলি তাহলে এখানে আমরা কতগুলো, কারণ আমরা যে এই প্লাস বা মাইনাস যে অপারেশন গুলো করছি, সেই প্লাস অপারেশন গুলো করছি, আসলে সেই প্লাস অপারেশন গুলো আমরা করছি কার উপরে, এই সাবম্যাট্রিক্স গুলোর উপরে। এর জন্য আমাদের এখানে ফাইন্ড আউট করতে হবে যে কতগুলো স্যার সাবম্যাট্রিক্সকে আমরা ক্রিয়েট করছি, কতগুলো মাল্টিপ্লিকেশন ক্রিয়েট করছি। এখানে কয়টা, 8টা, যার জন্য আমরা সাবম্যাট্রিক্স ক্রিয়েট করছি 8টা, এবং তার সাব প্রবলেম সাইজ কত n/2। এবং আমরা যদি বলি প্রত্যেকটা সাবম্যাট্রিক্স এর অপারেশন কত, অপারেশনটা দেখেন আমরা কত করছি, n/2 ইন্টু n/2 না, অর্থাৎ আমি n ইন্টু n সাবম্যাট্রিক্স ইউজ করছি না। এখানে যদি ম্যাট্রিক্স অপারেশনটা পারফর্ম করি, তাহলে এই ম্যাট্রিক্স অপারেশনে আমরা যে অপারেশনটা হচ্ছে, এখানে কয়টা অপারেশন হচ্ছে, n ইন্টু n, n ইন্টু n, দ্যাট মিনস n স্কয়ার অপারেশন কি হচ্ছে, হচ্ছে স্যার না হচ্ছে স্যার স্কয়ার অপারেশন n স্কয়ার হচ্ছে স্যার। আমরা যখনই ক্যালকুলেশনটা নিচ্ছি খেয়াল করুন n ইন্টু n ক্যালকুলেশন করছি কিনা আমরা। জি স্যার করছি স্যার। এটা যদি n হয়, এখানে খেয়াল করুন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা দ্বিতীয় সেশনটা শুরু করছি। তো খেয়াল করুন এখানে আমরা যে অপারেশন গুলো পারফর্ম করছিলাম, যে এখানে আমাদের অলমোস্ট 8টা মাল্টিপ্লিকেশন আসছে। সেই 8টা মাল্টিপ্লিকেশন আমরা যদি সেই সাবম্যাট্রিক্স গুলো একটু খেয়াল করি, তাহলে প্রত্যেকটা সাবম্যাট্রিক্সে আমরা কত n/2 ইন্টু n/2 অপারেশন পারফর্ম করেছিলাম, তাই না? এবং 4টা যে অ্যাড করছি, সেই অ্যাডিশনটাও আসছে n/2 ইন্টু n/2 সাবম্যাট্রিক্স এর উপরে। তার মানে আমরা যে অপারেশন গুলো পারফর্ম করছি সেটা আসছে কত n/2 ইন্টু n/2, দ্যাট ইজ n²/4। আমরা যদি বলি তাহলে তার গ্রোথ রেটটাকে যদি আমরা বলি, তাহলে সেটাকে কি ওয়ার্কিং যে ডিভাইডিং সাবম্যাট্রিক্স বলবো ওয়ার্কটা, সেটাকে আমরা গ্রোথ রেটটাকে কি n² এর ইকুইভ্যালেন্ট লেখা যায়? জি স্যার হ্যাঁ, n² ইকুইভ্যালেন্ট, কারণ আমরা n/2 ইন্টু n/2 সাবম্যাট্রিক্স কে ইউজ করছি। তাহলে ওভারঅল যদি আমরা ইকুয়েশনটাকে দেখি, তাহলে আমরা বলছি তাহলে আমাদের টোটাল সাবম্যাট্রিক্স কয়টা আমরা যে বিভক্ত করলাম, আসলে আমরা বলছি যে এখানে যে আমরা এনি কাইন্ড অফ এডিশন সাবট্রাকশন যে অপারেশন গুলো হবে, দিস ইজ দ্য কম্বিনেশন অফ দিস মাল্টিপ্লিকেশন অপারেশন। কাজে আমরা আমাদের বিবেচ্য বিষয় আসবে যে এই যে অপারেশন গুলো পারফর্ম আমরা কয়টা সাবম্যাট্রিক্স, কারণ এটা হলো একটা সাবম্যাট্রিক্স, একটা সাবম্যাট্রিক্স, এই একটা সাবম্যাট্রিক্স, এইটা একটা, মানে এই যে ইন্ডিভিজুয়ালি আমরা সাবম্যাট্রিক্স গুলো করছি, এটার জন্য তাহলে আমরা কয়টা, যেমন C11 এর জন্য এই দেখা গেল যে
এইখান থেকে আমরা একটা অপারেশন করলাম, এই একটা অপারেশন দুটো, এইভাবে তাহলে আমরা টোটাল 8টা সেগমেন্ট করলাম। 8টা সেগমেন্ট করার পরবর্তীতে দেন আমরা অপারেশন গুলো পারফর্ম করছি। এবং তার সাবমেট্রিক সাইজটাকে কিভাবে নিয়েছি আমরা, n/2 আকারে। তাহলে n/2 এর টোটাল 8টা সাবমেট্রিক্স থাকবে। এবং সেই ক্ষেত্রে আমরা প্রত্যেকটা সেগমেন্টে আমরা কি করব, n স্কয়ার অপারেশন পারফর্ম করার পরবর্তীতে যখন আমরা টোটাল এডিশন করব, দেন উইল ফাইন্ড আউট দ্য টোটাল টাইম কমপ্লেক্সিটি অর দ্য রানিং টাইম। এখন এই ক্ষেত্রে যদি আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করি, এখানে a এর ভ্যালু কত 8, b এর ভ্যালু কত 2, তাহলে আমরা এই ভ্যালুটা একটু অ্যাপ্লাই করার চেষ্টা করি, তাহলে কত আসবে into the power log 2 base 8। 8 বলতে অ্যাকচুয়ালি কত 2 কিউব, জি স্যার। দ্যাট ইজ 3টা যদি সামনে চলে আসে পাওয়ারটা, তাহলে কত আসে n কিউব আসে না, জি স্যার। n কিউব। এখন খেয়াল করেন আমরা এখানে মাস্টার থিওরেমটাকে অ্যাপ্লাই স্যার, করছি। আমরা কি অল টাইম স্যার 8টা সাবম্যাট্রিক্সে ভাগ করব স্যার? ইয়েস স্যার, যদি আমাদের অন্য কোনো মানে যদি 3x3 ম্যাট্রিক্স হয় অথবা 3x3 আমাদের যদি matrix 5x5 হয়, হ্যাঁ। ম্যাট্রিক্স হয়, তাহলে কি আমরা স্যার ওই যে 8টা সাবম্যাট্রিক্সে ভাগ করব? এখন 3x3 ম্যাট্রিক্স হলে তো 8টা হবে না, এখানে তো অপারেশন, এখানে তো সেটাই। দেখাচ্ছে এখানে টোটাল কয়টা ছিল 4টা, তাই না? 4টা জি স্যার। 3x3 ম্যাট্রিক্স হলে তখন তো আমরা এখানে কয়টা 9টা পাবো না টোটাল ভ্যালু। আচ্ছা স্যার, এটা এক্স্যাক্টলি শুধুমাত্র 2 into 2 এর জন্য ইউজ সাবম্যাট্রিক্স করতে মানে কত 2 দুগুণে 4, 4টা এলিমেন্ট আসছে না, 1 2 3 4। আপনি যখন 3x3 ম্যাট্রিক্স ইউজ করবেন তার মানে কত হবে 3x3, তাহলে কয়টা আসবে টোটাল 9টা এলিমেন্ট আসবে না? 9টা আসবে। তার মানে আপনাকে C11 থেকে শুরু করে C33 পর্যন্ত ফাইন্ড আউট করতে হবে। তার মানে এখানে আপনি কয়টা কম্বিনেশন পাবেন 9টা, 9টা স্যার। এবং এখানে পাবেন A11 B1 এবং এইভাবে কয়টা পাবেন, তাহলে C1 এখানে আরেকটা আসবে না, A11 A12 এখানে আরেকটা আসবে কত 3 আসবে। তখন আপনার মাল্টিপ্লিকেশন কিন্তু চলে আসবে টোটাল 9টা দেখবেন। 9টা জি স্যার। কাজে আমরা তখন এই ইকুয়েশনটাকে অর্থাৎ এখানে টোটাল মাল্টিপ্লিকেশন, তখন এখানে যেমন আমরা পাচ্ছি কয়টা 4টার জন্য 8টা এলিমেন্টের জন্য আমরা 8টা পেয়েছি না, তখন আমরা কিন্তু এখানে আরেকটা ক্যালকুলেশন পাবো, অর্থাৎ এখানে আপনারা প্লাস এখানে মাল্টিপ্লিকেশন আরেকটা পাবেন, তখন আসবে কয়টা 1 2 3টে এবং ইন্ডিভিজুয়ালি। স্যার এখানে এটা ভুল আছে নাকি, C11 এখানে লাস্টের টার্মটা যে B21 এখানে B12 হবে না স্যার? না, ঠিক আছে। হ্যাঁ, এখানে 1 2 হবে। হ্যাঁ, 1 2 হবে। আমরা বলছি যে আমরা যখন আমাদের সাইজটা ম্যাট্রিক্স সাইজ যত বাড়বে, দেখেন এই অপারেশন গুলো কিন্তু তত বাড়বে। আপনারা তখন ওই জি স্যার। সেগমেন্ট আকারে বিভক্ত করে তখন আপনারা ক্যালকুলেশন করতে পারবেন। জি স্যার। ওকে, জি স্যার। আমরা একটু বোঝানোর চেষ্টা করি, এটা দেখুন। তাহলে আমরা দেখেন এখন আমরা যদি দেখি এই ফাংশনের গ্রোথ রেটটা কত আসছে n কিউব, জি স্যার। আর ফাংশন অফ n এর গ্রোথ রেট কত ছিল n স্কয়ার। n square তার মানে ফাংশন অফ n এর গ্রোথ রেটটা কি হচ্ছে, আমাদের এই ফাংশনের গ্রোথ রেটের চাইতে কম হচ্ছে না জি স্যার। হ্যাঁ কম হচ্ছে। অ্যাসিম্পটোটিক্যালি। তাহলে n কিউবের গ্রোথ রেট কি হচ্ছে n স্কয়ারের চাইতে তো বড়, তার মানে n স্কয়ার হলো লেস দেন। তাহলে লেস দেন যদি হয় Less than। তার মানে সে কোন শর্তে পড়লো, কেস 1 এ, তাকে আমরা বিগো দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি। বিগো, জি স্যার। কাজে আমরা যখন আমরা কেস 1 বলি, কেস 1 এর ক্ষেত্রে আসে কত থিটা অফ n টু দি পাওয়ার লগ ab অর্থাৎ n কিউব। তাহলে খেয়াল করুন আমরা যখন এই অ্যালগরিদমটা সলভ করেছিলাম সিম্পলি, আমরা একটা লুপের অর্থাৎ অ্যালগরিদমে যখন লুপ কন্ডিশন ছিল, আমরা প্রত্যেকটা লুপ ছিল n সংখ্যক 3টা লুপ ছিল n সংখ্যকের, সেই ক্ষেত্রে আমরা রানিং টাইমটা দেখেছিলাম থিটা অফ n কিউব, তাই না? গ্রোথ রেট জি স্যার। আমরা জি এই স্যার। সাবম্যাট্রিক্সটাকে যখন ফাইন্ড আউট করলাম, এই সাবম্যাট্রিক্সটা যখন ক্যালকুলেশন করলাম এই n ইনটু n ম্যাট্রিক্সটাকে, দেখেন এখান থেকেও কিন্তু আমরা তার গ্রোথ রেটটা পেলাম থিটা অফ n কিউব। জি স্যার। আমাদের Equal হলো। অ্যালগরিদমটা ছিল নরমালি, এবং আমরা যে এইটা আমরা এখন যেটা সলিউশন করলাম দুটো কি একই,
এখানে এক্ষেত্রে তো কোনো একই। সলিউশন তো আমাদের আসেনি, যার জন্য আমরা বলছি না স্যার, যে নো বেটার দেন দ্য অর্ডিনারি অ্যালগোরিদম। এখন আমরা যদি এই প্রসেসটায় আমরা স্টেশনস যে আইডিয়াটা আসছে, এই 2x2 ম্যাট্রিক্সকে যদি আমরা এই ধরনের 7 রিকার্সিভ মাল্টিপ্লিকেশন দ্বারা রিপ্রেজেন্ট করি, একটু খেয়াল করার চেষ্টা করুন, এটা একটু খেয়াল করার চেষ্টা করুন। এখানে আমরা 7টা মাল্টিপ্লিকেশন করেছি, খেয়াল করুন এখানে 7 টোটাল। এখানে যদি দেখি ওভারঅল পারফরমেন্স, এখানে মাল্টিপ্লিকেশন আছে দেখেন P1, P2, P3, P4, P5, P6 এন্ড P7, এই 7টা মাল্টিপ্লিকেশন আছে। আর এখানে এডিশন এবং জি স্যার। সাবট্রাকশন কয়টা আছে খেয়াল করুন, 1 2 দুইটা, তিনটা, 3 চারটা, পাঁচটা, 4 ছয়টা, সাতটা, 5 আটটা, নয়টা, 10টা। 7 8 9 10, যখন আমরা এই অপারেশনটাতে যাচ্ছি 11 12 11, 12, 13, 14, 15, 16, 17, 18টা। 17 18। তার মানে আমরা প্রিভিয়াস যে সলিউশনটা সলভটা আমরা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটাকে আমরা বলছি, এখন কিন্তু আমরা 7টা রিকার্সিভ মাল্টিপ্লিকেশন প্লাস 18 এডিশন এবং সাবট্রাকশনের মাধ্যমে আমরা সলভ করলাম। এবং আমাদের যে ইকুয়েশনটা বলছি আমরা, খেয়াল করুন, যেমন C1 কে বলছি আমরা P5 প্লাস P4 P2 P6। আমরা যদি একটু খেয়াল করার চেষ্টা করি, C12টাকে একটু সলভ করি, সেটা বলছি কত P1 প্লাস P2। C12 কে বলছি আমরা P1 প্লাস P2। P1 বলতে কত খেয়াল করুন, A11 ইন্টু একটা মাল্টিপ্লিকেশন, তাই না, এই মাল্টিপ্লিকেশনটা প্লাস P2 বলতে এই মাল্টিপ্লিকেশনটা। খেয়াল করুন এটাতে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটা কত হয়, A11 ইন্টু B12 মাইনাস A11 ইন্টু B22 প্লাস এটাকে যদি বলি A11 ইন্টু B22 প্লাস A12 ইন্টু B22। এখানে খেয়াল করুন এই ভ্যালুটা এবং এই ভ্যালুটা কি হলো, ওমিট আমরা ডিডাক্ট করতে পারি, তাহলে থাকছে কি A11 ইন্টু B12 প্লাস A12 ইন্টু B22। কারণ অ্যাকচুয়ালি আমরা যে প্রিভিয়াস যে ভ্যালুটা বলেছিলাম C12 এটাই পেলাম না আলটিমেটলি, জি স্যার, এই ভ্যালুটাই পেয়েছি। জি স্যার পাচ্ছিলাম তো। তার মানে এইখানে আমরা যেটা বলি, তাহলে আমরা এখানে স্ট্রেসেন্স যে আইডিয়াটা সেটা কি করলো, এ এবং বি কে আমরা ইকুয়াল ভাগ করছে, যেহেতু আমাদের n ইন্টু n ম্যাট্রিক্সকে দুই ভাগে বিভক্ত করছে, কারণ আলটিমেটলি জি স্যার, আমাদের যে আউটপুটটা কিন্তু এই ধরনের ফরমেশনে আসছে। খেয়াল করুন A11, কারণ আমরা প্রত্যেকটা জায়গায় যে মাল্টিপ্লিকেশন করেছি A11 B12 A12 B22 এই ধরনের, অর্থাৎ আমরা কিন্তু A এবং B ম্যাট্রিক্সকে n/2 আকারে কিন্তু বিভক্ত করেছি ফর টার্মস টু বি মাল্টিপ্লাইড ইউজিং প্লাস এন্ড মাইনাস, এবং আমাদের যে টার্মগুলো আসছে সেগুলো মাল্টিপ্লাই করে আমরা প্লাস এবং মাইনাস টার্ম দ্বারা আমরা মাল্টিপ্লিকেশন করেছি। এটা হলো ডিভাইড মেথড। কনকোয়ার মেথডে যেটা করছি 7 মাল্টিপ্লিকেশনকে আমরা অপারেশন করছি, এখানে 7টা মাল্টিপ্লিকেশন ছিল ওভারঅল। কম্বাইন আমরা যেটা করছি এই 7টা মাল্টিপ্লিকেশনকে আমরা প্লাস এবং মাইনাস যে অপারেশনগুলোর মাধ্যমে, এবং প্রত্যেকটাতে অপারেশন কত হবে n/2 ইন্টু n/2, তার মানে গ্রোথ রেটটা কিন্তু n স্কোয়ারই আসছে। কারণ ওভারঅল যদি আমরা বলি তাহলে এখানে যে পার্থক্যটা আসছে, প্রিভিয়াসে মাল্টিপ্লিকেশন ছিল সাবম্যাট্রিক্স কয়টা ছিল 8টা, এখানে আসছে কয়টা 7টা, যার জন্য এই ইকুয়েশনটাকে আমরা রিপ্রেজেন্ট করছি 7 ইন্টু Tn/2 প্লাস থিটা অফ n স্কোয়ার। এখন এই ম্যাট্রিক্সটাকে যদি সলভ করি, খেয়াল করুন n টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 8 আসছে, প্রিভিয়াস যেটা ছিল সেটা আসছিল n কিউব n টু দি পাওয়ার 3, আর এটা আসছে 2 টু দি পাওয়ার 8 এখন তাহলে 3 ধরে নেব না, ইয়েস, তখন আমরা এটাকে কি সেলিং ধরে নেব না 3, স্যার এটা পাওয়ারটা তখন সেলিং ধরবো না, তাই বলছিলাম স্যার 3 2.8। আমরা এখানে যে ভ্যালুটা পাচ্ছি অর্থাৎ log 2 বেস 7, এই ভ্যালুটা অর্থাৎ log 2 বেস যে 7টা আসছে সেই ভ্যালুটা হলো 2.81। জি স্যার, এই মান। এখন আমরা প্রিভিয়াস যে প্রথম যে সলিউশনটা করলাম জেনারেল আইডিয়া, সেখানে পেলাম কত n টু দি পাওয়ার 3, তাই না?
জি স্যার। জি স্যার। n হলো কি ইনপুট সাইজ, আর এখানে পাচ্ছি কত আমাদের n টু দি পাওয়ার 2.81। এখন 2.81 বলা হচ্ছে যে খুব বেশি কিন্তু স্মলার না 3 চাইতে, বাট 81 স্যার। ইফ দ্য ইনপুট সাইজ n ইজ লার্জার, 81। আমরা যদি n এর ভ্যালুটা লার্জ করি, যেমন এটা বলছে যে গ্রেটার দেন 30, n এর ভ্যালু যদি 30 অর 30 প্লাস হয়, তখন দেখা যাবে যে অবশ্যই এই যে আমরা বলছি আমাদের টি অফ এন যেটা, অর্থাৎ এই যে ভ্যালুটা আসলো টাইম কমপ্লেক্সিটি, তখন এটা অবশ্যই একটা রিমার্কেবল একটা ভ্যালু এখানে রিপ্রেজেন্ট করবে। অর্থাৎ যখন আমি এন এর ভ্যালু 30 টু দি পাওয়ার 3 এবং 30 টু দি পাওয়ার 2.81 যখন ক্যালকুলেশন করবো, তাহলে অবভিয়াসলি দেখা হলো এর রানিং টাইমটা অনেক কম আসবে। অর্থাৎ আমি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনই করছি, যদি আমি স্ট্রেসেন্স আইডিয়াটা দিয়ে করি তাহলে সেই ক্ষেত্রে তার যে কমপ্লেক্সিটি আসবে, এবং আমি যদি জেনারেল যে আইডিয়াটা করি তাহলে দেখা যাবে যে স্ট্রেসেন্স আইডিয়ার যে কমপ্লেক্সিটিটা সেটা জেনারেল আইডিয়ার চাইতে অনেকটাই কম হয়। অর্থাৎ সেই ক্ষেত্রে আমরা বলছি স্যার কিন্তু স্টেশন অর্ডিনারি অ্যালগরিদমকে তখন স্ট্রেসেন্স যে আইডিয়াটা আছে সেটা কি করবে, বিট করবে, এবং তার টাইম কমপ্লেক্সিটিটা অনেক কম আসবে। স্যার স্টেশন আইডিয়াটা কিভাবে কাজ করে স্যার? হ্যাঁ বলুন। স্টেশন যে আইডিয়া, যে অ্যালগরিদম, ওটা কিভাবে কাজ করে স্যার? মানে ক্যালকুলেশনটা কি প্রিভিয়াস পেজে যে আমরা দেখলাম আর কি স্যার, কার সাথে কাকে গুণ করলাম, কাকে যোগ করলাম স্যার এখানে? এই যে কাজ করার যে কনসেপ্টটা আমরা বললাম যে এই যে ভ্যালু, এই ভ্যালুটা এইটাকে তারা দেখেন ধরে নিয়েছে P1 P2। এখন আপনি এই ভ্যালুগুলোকে কম্বাইন করতে পারেন, আইদার যেমন দেখা যাচ্ছে এটা P1, অর্থাৎ আমাকে 7টা মাল্টিপ্লিকেশন এই ফরমেশনে থাকবে। হ্যাঁ, এখন এটাকে আপনি P1 বলতে পারেন, P2, বা এটাকে যদি আমি বলি P1 না এটা আমার P1, সেটা আপনি মার্কিং করতে পারেন, সমস্যা নেই। বাট সেই ক্ষেত্রে আলটিমেটলি যখন আমরা বলছি যে C11 যে ভ্যালুটা, অর্থাৎ আমাকে আলটিমেটলি টার্গেট কি C11 বলতে কত, এই ভ্যালুটা আমাকে আনতে হবে। C11 বলতে আমার এই ভ্যালুটা আসবে A11 ইন্টু B11 প্লাস A12 ইন্টু B21, তাই না? এটা তো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের বেসিক কনসেপ্ট। এবং এই ভ্যালুটা আনার জন্য আমাকে এখানে জি স্যার। কোন মাল্টিপ্লিকেশন গুলোকে কম্বাইন করলে আমি সেই ভ্যালুটা পাবো, তখন আমরা এটাকে নিতে পারছি। আমি এখানে একটা সেগমেন্ট দেখিয়েছি, আমি আর দু একটা এক্সাম্পল নেক্সটে আপনাদেরকে দিয়ে দিব স্ট্রেসেন্স আইডিয়া, তাহলে সেই ক্ষেত্রে আপনাদের বুঝতে সহজ হবে। জি স্যার। কিন্তু আপনাদের মনে রাখতে হবে এই 7টা যে রিকার্সিভ মাল্টিপ্লিকেশন, মানে একটু ম্যান টু ম্যান ভ্যারি করতে পারে, কি কেউ এটাকে P1 বলতে পারে, একজন এটাকে P1 না বলে P7টাকে P1 বললো, সেই ক্ষেত্রে তখন এইটা কিন্তু P7 না হয়ে তখন P1 হয়ে যাবে। স্যার আমি বলতে চাচ্ছিলাম এই কোয়েশনের যে এটা রাইট কেন সাইডে যে A11 ইনটু B12 মাইনাস B22, মানে P1 এর রাইট সাইডে যা আছে ওদেরকে আমি কিভাবে নিলাম আর কি স্যার, এই জিনিসটা আমি বুঝতেছি না স্যার। আর মনে হয় আপনারা এটা একটু স্টাডি করেন, আর আমি আজকের পরে হয়তো আমি আরো দুটো স্লাইড এটার ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনে আপলোড করে দিলে তখন একটু অ্যানালাইসিস করলে আমাদের মনে হয় বুঝতে আরো সহজ হবে। জি স্যার, জি স্যার, শিওর স্যার। আচ্ছা, জি স্যার। ওকে স্যার। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা এখন আমরা একটু সর্টিং অ্যালগরিদমটা একটু আলোচনা করি। তো সর্টিং আমরা বিভিন্ন ধরনের সর্ট গুলো, যদি ইনসারশন সর্ট, সিলেকশন সর্ট, বাবল সর্ট, এগুলো যদি একটু দেখে থাকি, তো আপনারা যদি ডাটা স্ট্রাকচারে ইউজ করে থাকেন তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে তাদের যে কোয়াড্রেটিক কোর্স কেসগুলো হয় কোয়াড্রেটিক, অর্থাৎ এন স্কোয়ারের ইকুইভ্যালেন্টে। সো সাধারণত আমরা ফার্স্টার কম্পারিজন বলা হয় যে মার্জ সর্ট এবং কুইক সর্টকে, এবং তাদের যে কমপ্লেক্সিটিটা আসছে সেই কমপ্লেক্সিটিটা আসলে n log n এই ফরম্যাটে আসে। তো আমরা মার্জ সর্টেরটা একটু দেখার চেষ্টা করি। আমরা প্রিভিয়াসলি বলেছিলাম যে মার্জ সর্টটা এক্সাম্পলে, এর জন্য এটাকে স্কিপ করছি। তো আমরা এই ধরনের একটা ইকুয়েশন পেয়েছিলাম মার্জ সর্টের ক্ষেত্রে, যে n এর ভ্যালু যদি 1 হয় তাহলে ইজিলি আমরা বলতে পারি যদি একটা এলিমেন্টের জন্য, তাহলে একটা এলিমেন্ট মানে অলরেডি সর্টেড, যার জন্য সেটা একটা কনস্ট্যান্ট ভ্যালু আসবে। বাট ইফ নট 1 গ্রেটার দেন 1 n এর ভ্যালু, তখন আমরা এই ধরনের একটা ইকুয়েশন পাই। এবং এই ইকুয়েশনটা থেকে যদি আমরা সলভ করি, যেমন আমরা প্রিভিয়াস এই লেকচারের শুরুতে আমরা যে এরকম মাস্টার থিওরেম দ্বারা সলভ করেছিলাম, এখানে আমরা সেই প্রবলেমটাই সাবস্টিটিউশন মেথড দ্বারা সলভ করে দেখিয়েছি। এবং সেই ক্ষেত্রে আমরা দেখেছিলাম কত হয়
মার্জ শর্টের ক্ষেত্রে n log n আসবে, তো যার জন্য এটাকে আমি আর ডিসকাস করলাম না। তো আমাদের যে কোনো মেথডে করি না কেন, আমাদের আলটিমেটলি যে সলিউশনটা আসবে সেটা আসবে থিটা অফ n log n। তার মানে থিটা অফ n log n যদি বলা হয় সেটা অবশ্যই n স্কোয়ারের চাইতে কি ছোট, এবং তার টাইম কমপ্লেক্সিটিটা বা রানিং টাইমটা অনেক কম হয়। এখন আমরা যেটা একটু অ্যানালাইসিস করার চেষ্টা করব সেটা হলো কুইক সর্ট। কুইক সর্টের ক্ষেত্রে আমাদের যে কনসেপ্টটা থাকে, একদম প্রথম যে আমরা যে কোনো একটা এলিমেন্টকে আমাদের পাইভট এলিমেন্ট হিসেবে নিব। পাইভট বলতে হলো অর্থাৎ যে এলিমেন্টটাকে আমরা ফাইন্ড আউট করব সেই এলিমেন্টের আমরা কি করব, অ্যাকচুয়াল পজিশনটা ফাইন্ড আউট করার চেষ্টা করব, হুইচ ইজ দ্য কারেক্ট পজিশন অফ দ্যাট এলিমেন্ট। তারপর আমরা কি করব, পার্টিশন করব দুটো সাব অ্যারেতে। একটাকে বলছি তখন আমরা, আমার মনে হয় থিওরিটিক্যালি আমরা একটু বোঝার চেষ্টা করি, দেন আমরা যখন এক্সাম্পলে যাব আমাদের বুঝতে সহজ হবে। এবং যখন আমরা দুটো সাব অ্যারেতে বিভক্ত করব, দেন আমরা কি করব, কম্পারিজন করব যে লেস দেন অর ইকুয়াল দেন, এবং এইভাবে করে আমাদের একটা রেজাল্ট আমরা রিটার্ন করব। আমরা একটু এক্সাম্পলের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি, তাহলে আশা করি সবার বুঝতে সুবিধা হবে। আমরা বললাম যে এখানে আমাদের একটা অ্যারে n ইন্টিজার কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8 9, 9টা এলিমেন্টের একটা ইন্টিজার আছে, আমাদেরকে সর্ট করতে হবে অ্যাকর্ডিং টু দা কুইক সর্ট অ্যালগোরিদম। তো কুইক সর্টে যেটা হয় যে আমরা যে পাইভট এলিমেন্টটাকে নিব, আফটার প্রসেসিং ওয়ান টাইম যে তার পজিশনটা ফিক্সড হয়ে যাবে, অর্থাৎ আমি যখন একবার অপারেশন পারফর্ম করব তার পজিশনটা ফিক্সড হয়ে যাবে। তার পজিশনটা যদি ফিক্সড হয়ে যায় তখন আমরা কি করব, তার লেফট অথবা রাইট আমরা দুটো সাব অ্যারে পেয়ে যাব। সেই সাব অ্যারেতে আবার ইন্ডিভিজুয়াল যে অ্যাপ্লিকেশন গুলো আছে সেই অ্যাপ্লিকেশন গুলো, অর্থাৎ যে কুইক সর্ট অ্যালগোরিদমটা আমরা অ্যাপ্লাই করেছি, আবার সেই পাইভট মেথডোলজি অ্যাপ্লাই করে আবার সাব অ্যারে গুলোকে ফাইন্ড আউট করব। এভাবে আমরা যখন ইন্ডিভিজুয়ালি অর্থাৎ প্রত্যেকটা অপারেশনের জন্য আমরা এই n সংখ্যক ডাটার মধ্যে তার এক্সাক্ট পজিশনটা করব, এক্সাক্ট পজিশনটাকে ফাইন্ড আউট করব। অর্থাৎ আমরা যদি প্রথমে এই 40টাকে পাইভট হিসেবে বিবেচনা করি, সেই ক্ষেত্রে আমরা যখন এই অপারেশনটা কমপ্লিট করব, আফটার দ্যাট 40 এখানে এই ইন্ডেক্সে যেখানেই বসুক না কেন, তার মানে দিস ইজ দ্য অ্যাকচুয়াল পজিশন অফ 40। অর্থাৎ আফটার ওয়ান অপারেশন, ওয়ান সাকসেসফুল অপারেশন, আমরা দেখব যে 40তে আমাদের এই ইন্ডেক্স যে কোনো ইন্ডেক্সে তার ফিক্সড পজিশনে বসে যাবে, এবং পরবর্তীতে এই 40টাকে আর বিবেচনা করা যাবে না। এর জন্য আমরা বলা হয় যে কুইক সর্টে কি হয়, যে প্রত্যেকটা আইটেমকে যখন পাইভট এলিমেন্টগুলো নিই, পাইভট এলিমেন্টগুলো ইন্ডিভিজুয়াল তার আইটেমগুলোকে অর্থাৎ তার ফিক্সড পজিশনটাকে ফাইন্ড আউট করে। দ্যাটস ওয়াই দিস ইজ কল্ড দ্য কুইক সর্ট। আমরা একটু খেয়াল করার চেষ্টা করি, আমরা এই 40টাকে পাইভট এলিমেন্ট হিসেবে বিবেচনা করলাম, যার জন্য এটাকে আমরা পার্পল কালার থেকে এখন তাকে আমরা ব্লু কালার করে দিই। নেক্সট, এখন আমরা যদি দেখি, খেয়াল করুন, এইটাকে যদি বলি তাহলে তার নেক্সট আইটেম কতগুলো থাকলো, অ্যানাদার সাব অ্যারে যেটা বলছে আমরা এখন এটাকে যদি দেখি, তার রিমেইনিং এলিমেন্ট গুলোকে একটু বিবেচনার চেষ্টা করি। তার রিমেইনিং এলিমেন্ট গুলো, অর্থাৎ আমি ফার্স্ট ইন্ডেক্সটাকে বলছি 0, সেটা হলো আমাদের পাইভট এলিমেন্ট। রিমেইনিং যে এলিমেন্ট গুলো, তার প্রথম অ্যারেটাকে, এটাকে আমরা না উল্লেখ করলাম টু বিগ ইন্ডেক্স, একটা নেমিং করলাম। আপনারা যে কোনো নামে ইউজ করতে পারেন, আইদার এ বি যেভাবে করুন। আমরা এটাকে বললাম টু বিগ ইন্ডেক্স, এবং লাস্ট যে এলিমেন্টটা আসছে সেটাকে বললাম আমরা টু স্মল ইন্ডেক্স। অর্থাৎ ফার্স্ট পাইভটের পরবর্তী যে এলিমেন্টটা সেটাকে বলছি আমরা টু বিগ ইন্ডেক্স, এবং লাস্ট যে এলিমেন্টটা আসছে সেটাকে বলছি টু স্মল ইন্ডেক্স। টু বিগ ইন্ডেক্সের ভ্যালু কত, আমরা যদি বলি টু বিগ ইন্ডেক্স হলো 1 আর টু স্মল ইন্ডেক্স হলো 8। এখন খেয়াল করুন, while data of two big index, so the data of two big index এর ভ্যালু কত, 1, that means data of 1 এ কত আছে, 20, less than or equal to data of pivot। যদি less than হয় অথবা তার যদি ইকুয়াল হয়, তাহলে আমরা কি করব, টু বিগ ইন্ডেক্সের ভ্যালুটাকে ইনক্রিমেন্ট করব, অর্থাৎ ইন্ডেক্স ভ্যালুটাকে আপ করব, ইনক্রিজ করব, কত, প্লাস প্লাস, দ্যাট মিন্স 1 টাইমস, প্লাস প্লাস মিন্স +1।
তারপরে আমরা এখন দেখছি তাহলে এই কন্ডিশনটা কি ট্রু হলো না ফলস হলো? ট্রু হয়েছে স্যার। ট্রু হয়েছে। ডাটা অফ 1 আছে 20 লেস দেন অফ ডাটা অফ পাইভট। পাইভটের ভ্যালু কত? পাইভট ইন্ডেক্স হলো 0, পাইভটের ডাটা অফ পাইভট বলতে কত? 40। তাহলে 20 অবশ্যই লেস দেন 40। তার মানে আমরা এখন ইন্ডেক্সটাকে কি করব? ইনক্রিজ করব। তার মানে আমি ইন্ডেক্সের ভ্যালু ইনক্রিজ করলে এখন 2 বিগ ইন্ডেক্স আছে 1, তাহলে নেক্সটে কত হবে? 2। তাহলে আমি ইন্ডেক্স ভ্যালু বিগ করব। নেক্সট আমি আবার এখন আবার দেখি 2 বিগ ইন্ডেক্স বলতে কত? 2। তাহলে ডাটা অফ 2 তে কত আছে? 10। তাহলে 10 লেস দ্যান ইকুয়াল ডাটা অফ পাইভট, এগেইন ট্রু। अगेन ट्रू। তার মানে আমি আবার কি করব? ইনক্রিমেন্ট করলাম। এখন 2 বিগ ইন্ডেক্সের ভ্যালু কত? 3। কারণ আমরা হোয়াইল কন্ডিশনে আছি, তার মানে আমাদের একটা লুপ, যার জন্য আমরা ইনক্রিজ করছি। এখানে 3, তাহলে ডাটা অফ 3 কত? ডাটা অফ 3 তে কত আছে? 80। 80 স্যার। এই কন্ডিশনটা এখন কি হলো? ফলস হলো না? फॉल्स फॉल्स सर। जी सर फॉल्स। কারণ ডাটা অফ 80 লেস দেন ইকুয়াল ডাটা অফ পাইভট বলতে হলো 0, দ্যাট ইজ পাইভট ভ্যালু কত? 40। 80 লেস দেন 40, কন্ডিশন কি? ফলস। ফলস। জি স্যার। फॉल्स। ফলস। তার মানে এখন আমি এই স্টেটমেন্ট 1 মানে আমি এই হোয়াইল লুপটা থেকে বের হয়ে আসব। নেক্সট উই গো টু দ্য সেকেন্ড লুপে আমরা কি করছি? আরেকটা হোয়াইল লুপ দেখেন, সেটাকে কি বলছি? ডাটা অফ 2 স্মল ইন্ডেক্সের ভ্যালু কত? 8। सर দ্যাট ইজ ডাটা অফ 8 বলতে কত? 100 স্যার। গ্রেটার দেন ডাটা অফ পাইভট। অর্থাৎ এখন আমাদের 19 এখান থেকে দেখতে হবে ডাটা অফ 2 স্মল ইন্ডেক্স গ্রেটার দেন ডাটা অফ পাইভট যদি হয়, তাহলে আমরা কি করব? স্মল ইন্ডেক্সের ভ্যালুটাকে ডিক্রিজ করব 1 টাইমস করে। তার মানে এই কন্ডিশনটা কি? Yes, sir. जी सर। ট্রু কিনা? जी सर। স্যার এবার ট্রু। True, sir. True, sir. হ্যাঁ, ট্রু যদি হয় তাহলে ইন্ডেক্সের ভ্যালু এখন কত হবে? তাহলে 8 মাইনাস 1 তাহলে কত হবে? 7। 7। 7, sir. এখন ডাটা অফ 7 এ কত আছে? 30। 30. 30 গ্রেটার দেন ডাটা অফ পাইভট, দ্যাট ইজ 30 গ্রেটার দেন 40, কন্ডিশন কি হলো? ফলস। False. স্যার ফলস। কন্ডিশন ফলস। আচ্ছা, এখন কন্ডিশন ফলস যদি আমি এই হোয়াইল লুপ থেকে বের হয়ে আসবো। এবার আসি স্টেটমেন্ট 3 তে। ইফ 2 বিগ ইন্ডেক্স বলতে অ্যাকচুয়ালি কত? 2 বিগ ইন্ডেক্সের ভ্যালু কত? 7 এখন। 83 লেস দেন 2 স্মল ইন্ডেক্স। 2 বিগ ইন্ডেক্স ইজ লেস দেন না সরি, small index. বিগ ইন্ডেক্সের ভ্যালু হলো 3 जी सर। এবং 380. 2 স্মল ইন্ডেক্সের ভ্যালু হলো 7, তাই না? 7 जी सर। এই যে আমরা 2 বিগ ইন্ডেক্স তো আমরা মার্ক করে আসছি ইয়েলো কালার দ্বারা, এই যে 3 তে, এবং 2 স্মল ইন্ডেক্স হলো 7। এখন খেয়াল করুন, যদি বলছে যদি ইফ 2 বিগ ইন্ডেক্স লেস দেন 2 স্মল ইন্ডেক্স হয়, তার মানে 3 লেস দেন 7, কন্ডিশন কি ট্রু না ফলস? কন্ডিশনটা ট্রু। ट्रू सर। আমরা ইন্ডেক্স নিচ্ছি, নট ইন্ডেক্স ভ্যালু। আমরা কিন্তু ইন্ডেক্স বলছি, নট ডাটা অফ ইন্ডেক্স বলছি। 2 বিগ ইন্ডেক্স, তার মানে এখানে 2 বিগ ইন্ডেক্সের ভ্যালু হলো 3 আর 2 স্মল ইন্ডেক্সের ভ্যালু হলো 7, তাহলে 3 লেস দেন 7, দ্যাট মিন্স কন্ডিশন ট্রু। ट्रू। তাহলে সোয়াপ, যদি কন্ডিশনটা ট্রু হয় তাহলে আমরা সোয়াপিং করব কাকে? ডাটা অফ 2 বিগ ইন্ডেক্স বলতে ডাটা অফ 3, দ্যাট ইজ ডাটা অফ 80, এন্ড ডাটা অফ 2 স্মল ইন্ডেক্স, দ্যাট ইজ ডাটা অফ 7 মানে 30। তার মানে আমরা এটাকে কি করব? সোয়াপিং করব। তাহলে সোয়াপিং যদি করি দ্যাট মিন্স 30 কোথায় যাবে? 80 এর স্থলে, তার মানে 2 বিগ ইন্ডেক্স এবং 80 চলে যাবে 2 স্মল ইন্ডেক্স। তার মানে সোয়াপিং করলে এই ধরনের ডাটা আসলো না? जी सर। জি স্যার। আচ্ছা, তার মানে আফটার 3 স্টেটমেন্ট 3 যদি হয়, আফটার দ্যাট এখন খেয়াল করুন, while 2 স্মল ইন্ডেক্স বলতে কত? 7
7 ইজ গ্রেটার দেন টু বিগ ইন্ডেক্স, তার মানে আফটার সোয়াপিং করার পর আমরা কি করব, অ্যাকচুয়ালি এই কথাটাই উল্লেখ করছি আমরা প্রিভিয়াস, অর্থাৎ যদি টু স্মল ইন্ডেক্সটা যদি টু বিগ ইন্ডেক্সের চাইতে বড় হয় গো টু 1, আবার আমরা কোথায় যাব, 1-এ চলে যাব। তার মানে 1-এ যাওয়ার অর্থ কি, আবার এই স্টেট আবার এই অপারেশন গুলো পারফর্ম করতে হবে। Yes, sir. এখন আমি 1-এ চলে আসলাম আবার, এখন যদি 1-এ আসি তাহলে ডাটা অফ টু বিগ ইন্ডেক্সের ভ্যালু কত, 3, Thirty. দ্যাট ইজ ডাটা অফ 3, 3, ডাটা অফ 3 তে কত আছে, 30, 30. লেস দেন অর ইকুয়াল ডাটা অফ পাইভটের ভ্যালু তো ফিক্সড 40 আমরা বলে আসছি, তাহলে 30 লেস দেন 40 কন্ডিশন কি ট্রু, Yes, sir. দিস ইজ ট্রু। 30 40 চাইতে ছোট আসছে, তাহলে আমরা এখন টু বিগ ইন্ডেক্স এটাকে কি করব, ইনক্রিমেন্ট করব। ইনক্রিমেন্ট, দিস ইজ এই যে আমরা এখন এই স্টেটমেন্টটা যদি বলি আবার 1 লাইনে, তাহলে আমরা কি করলাম, ইনক্রিমেন্ট করলাম। ইন্ডেক্স 4। আচ্ছা, আফটার দ্যাট এখন আমাদের কি আসছে, 4, টু বিগ ইন্ডেক্সের ভ্যালু 4, ডাটা অফ 4 এ কত আছে, 60 লেস দেন 40, তাহলে কন্ডিশন কি আসলো, ফলস। তার মানে আমি এখন কোথায় চলে আসবো, স্টেটমেন্ট 2-তে, স্টেটমেন্ট 2-তে আসলাম, ফলস যেহেতু আসছে, স্টেটমেন্ট 2-তে আসছে। টু স্মল ইন্ডেক্স বলতে হলো 7, ডাটা অফ স্মল ইন্ডেক্সে 7 এ কত, 80 আছে, ডাটা অফ 7 বলতে 80 গ্রেটার দেন ডাটা অফ পাইভট, কন্ডিশন কি, ট্রু আর ফলস, ট্রু। স্যার। বোঝা যাচ্ছে তো, জি স্যার, ট্রু স্যার। হ্যাঁ। তাহলে আমরা স্মল ইন্ডেক্সের ভ্যালুটাকে ডিক্রিজ করলে কত আসবে, 6, বুঝতে পারতেছি। 6 এ আসবে, 6 এ আসবে। পারেননি, জি স্যার। জি স্যার বুঝতে পারছি। হ্যাঁ। এগেইন আমরা যদি দেখি, এখন স্মল ইন্ডেক্সের ভ্যালু 6, তাহলে ডাটা অফ 6 এ কত আছে, 7 যদি হয় তাহলে 7 গ্রেটার দেন ডাটা অফ পাইভট, দ্যাট ইজ 7 গ্রেটার দেন 40, কন্ডিশন কি আসলো, ফলস। ফলস। কন্ডিশন ফলস, কন্ডিশন যদি ফলস আসে তার মানে আমি এই লুপ থেকে বের হয়ে আসবো, তার মানে আমরা এখন চলে আসবো স্টেটমেন্ট 3। এখন টু বিগ ইন্ডেক্স বলতে কত, বিগ ইন্ডেক্সের ভ্যালু কত, 4, 4. লেস দেন টু স্মল ইন্ডেক্সের ভ্যালু কত, 6, তার মানে এই কন্ডিশনটা তো ট্রু, 4 লেস দেন 6, তার মানে কন্ডিশন ট্রু না, ট্রু হলো। ট্রু যদি হয় জি স্যার। আমরা এটা কি করব, সোয়াপিং করব, সোয়াপ করলে 60 চলে যাবে এই স্থলে, 7 চলে আসলো এই স্থলে, আফটার দ্যাট 7 60, তার মানে আমরা এখন স্টেটমেন্ট 4-এ আসলাম। 4-এ আসার পর 4 কি বলছে, আবার গো টু 1, আবার 1-এ যাব। এখন 1-এ যদি যাই, খেয়াল করুন, আমরা 1-এ আসলাম, তাহলে টু বিগ ইন্ডেক্সের ভ্যালু কত, 4, তাহলে ডাটা অফ 4 বলতে কত, 7 লেস দেন ডাটা অফ পাইভট, দ্যাট ইজ 40, 7 লেস দেন 40, কন্ডিশন কি হলো, ট্রু। ইন্ডেক্সের ভ্যালু 1 ইনক্রিমেন্ট আসলো, দ্যাট ইজ ইন্ডেক্স ভ্যালু আসলো, বিগ ইন্ডেক্স ভ্যালু আসলো 5, তাহলে ডাটা অফ 5 এ কত আছে, 50, তাই না, 50 লেস দেন ডাটা অফ পাইভট, দ্যাট ইজ 50 লেস দেন 40, কন্ডিশন ফলস। তার মানে আমি স্টেটমেন্ট 1 থেকে রিটার্ন করলাম, আসলাম স্টেটমেন্ট 2। টু স্মল ইন্ডেক্সের ভ্যালু কত, 6 এর ভ্যালু, ডাটা অফ 6 বলতে কত, 60, তাহলে 60 গ্রেটার দেন 40, কন্ডিশন ট্রু। আমরা তাহলে স্মল ইন্ডেক্সের ভ্যালু আসলো 5, কারণ ডিক্রিজ করলাম, 6 মাইনাস 1 5, এগেইন ডাটা অফ 5 এ কত আছে, 50 গ্রেটার দেন পাইভট, জি স্যার। 40, কন্ডিশন ট্রু। তারপরে আমি আবার কি করব, জি স্যার। ডিক্রিমেন্ট করব, সেটা আসলো কত, 4, ডাটা অফ 4, দ্যাট ইজ স্মল ইন্ডেক্সের ভ্যালু এখন 4, তাহলে ডাটা অফ 4 এ আছে কত, 7 গ্রেটার দেন 40, কন্ডিশন কি হলো, ফলস। তার মানে আমরা এখন এখান থেকে স্টেটমেন্ট থেকে বের হয়ে আসবো। আচ্ছা, এখন খেয়াল করুন, তাহলে এখন যদি আমরা বলি বিগ ইন্ডেক্সের ভ্যালু কত, 5, আর স্মল ইন্ডেক্সের ভ্যালু কত, 4, তার মানে টু বিগ ইন্ডেক্স হলো 5,
লেস দেন 2 স্মল ইন্ডেক্স 4, এই কন্ডিশনটা কি হচ্ছে? ফলস আসছে না? জি স্যার। এই কন্ডিশনটা ফলস আসছে, এই কন্ডিশনটা ফলস আসলো, তার মানে আমি এখন কিন্তু সোয়াপিং করব না। তার মানে 3 যদি ফলস হয়, 3 ফলস হওয়ার অর্থ কি আলটিমেটলি 4 ও ফলস? জি স্যার। হ্যাঁ, তার মানে আমি 3 এক্সিট করব, 4 এসকেপ করবে। আফটার দ্যাট আমরা 5 যেটা করব, এখন খেয়াল করুন, এই 5 হলো আলটিমেটলি দিস ইজ দ্য ফাইনাল পজিশন অফ দ্য পাইভট এলিমেন্ট। আফটার দ্যাট এটা হলো আমার ওয়ান সাকসেসফুল অপারেশন। কি বলছি? সোয়াপ ডাটা অফ 2 স্মল ইন্ডেক্স। 2 স্মল ইন্ডেক্স বলতে কত? 4। দ্যাট ইজ ডাটা অফ 4 এ আমরা ডাটা অফ 4 এ যেটা বলছি সেটা কত অ্যাকচুয়ালি 7 না? 7 দ্বারা আসলে আমাদের যে ডাটা অফ পাইভট তারা সোয়াপিং হয়ে যাবে, অর্থাৎ 7 চলে যাবে এখন 40 এর স্থলে, 40 চলে আসবে 7 এর স্থলে। অ্যাকচুয়ালি তার মানে এই ওভারঅল ডাটার মধ্যে আমরা যদি বলি এই 40টা হলো আমরা যেটা বললাম ফার্স্ট যে এলিমেন্টটাকে বললাম, এই 40 পজিশনটা আমরা ফিক্স করে ফেললাম। ডাটা অফ 4 এ 40 বসে গেছে। এখন 40 যদি বসে তাহলে আমরা বলবো যে পাইভট ইন্ডেক্সটা হলো 4। এখন দেখেন যখন 40টাকে আমরা প্লেসমেন্ট করলাম, দেখেন এই পাশে আমরা একটা সাব অ্যারে ক্রিয়েট করতে পারলাম, এই রাইট হ্যান্ড পোরশনে দেখেন আর একটা সাব অ্যারে ক্রিয়েট হলো, এবং এই দুটো সাব অ্যারেতেই তখন কিন্তু আবার একই অপারেশন আমরা আবার রিকার্সিভলি কল করব, এবং রিকার্সিভলি কল করলে প্রত্যেকটা জায়গাতে অপারেশন হইতে থাকবে। ইন্ডিভিজুয়াল যে পাইভট এলিমেন্ট গুলো আছে সেই পাইভট এলিমেন্টের তার অ্যাকচুয়াল পজিশনটা ফিক্সড হয়ে যাবে, খুঁজে নেবে। দিস ইজ দ্য প্রসেস অফ কুইকসর্ট অ্যালগরিদম। এক্সপেন্সিভ অ্যালগরিদম মনে হচ্ছে স্যার, আমার এক্সপেন্সিভ। তো যেমন 10 এই যে এটাকে বললাম এক্সপেন্সিভ বাট হ্যাঁ বলুন। একটু আরেকটা স্টেপ মনে করেন, এখানে তো একটা মানে স্কোরাল হলো, কিন্তু এখানে 10টা আবার ইয়ে করবেন 2 এর সাথে স্মল। আমরা নেক্সট ক্লাসে আসলে এটার যে কমপ্লেক্সিটিটা আমরা বলেছিলাম, এটার কমপ্লেক্সিটি আসলে log n আসবে, n log n, এবং আমরা যেটা বলি n স্কয়ারের চাইতে আইদার log n অথবা n log n এর যে কমপ্লেক্সিটি সেটা অনেক বেটার। তো আমরা কুইক সর্ট এবং মার্জ সর্ট যখন অ্যানালাইসিস করি তখন দেখা যাচ্ছে যে ইনসারশন সর্ট বা বাবল সর্ট এদের কমপ্লেক্সিটি যেখানে চলে আসে n স্কয়ার, সেই ক্ষেত্রে আমরা কুইক সর্ট এবং মার্জ সর্ট এর কমপ্লেক্সিটি পাবো n log n বা log n। তো আমরা নেক্সট ক্লাসে আসলে তার কমপ্লেক্সিটিটা কিভাবে n log n বা log n আসে সেটা নিয়ে ডিসকাস করব। আজকে যেটা ছিল যে মেথডটা, অর্থাৎ আমরা যখন বাবল সর্ট গুলা করতাম তখন দেখা গেল আমরা কি করতাম ইন্ডিভিজুয়াল, অর্থাৎ প্রত্যেকটা আইটেমের সাথে প্রত্যেকটা আইটেমকে দেখা যাচ্ছে আমরা কম্পেয়ার করার চেষ্টা করতাম, এবং এই কম্পারিজন গুলো অনেকগুলো প্রসিডিউর আসতো। আর এখানে যখন আসলো খেয়াল করুন, আফটার ওয়ান সাকসেসফুল অপারেশন আমরা তার পাইভটটাকে আমরা অর্থাৎ ইন্ডিভিজুয়াল যে কোনো এলিমেন্টটাকে যদি পাইভট হিসেবে বিবেচনা করি, আমরা কি করছি পাইভটের পজিশনটাকে আমরা আফটার সাকসেসফুল অপারেশন ফিক্সড করে দিচ্ছি। আফটার দ্যাট এই পাইভটটাকে কিন্তু আমরা কখনোই আর বিবেচনায় আনছি না, কিন্তু অন্য যে কোনো অপারেশন গুলো বলেন ইনসারশন বা সিলেকশন সর্ট বা মার্জ বাবল সর্টে দেখেন নেক্সট যে এলিমেন্ট গুলো আছে সেম প্রসিডিউর গুলোকে আবার আমরা অ্যাপ্লাই করি, এবং আমরা একই সাথে এখানে কিন্তু আমরা অ্যারেতে সাব ডিভাইড করে ফেলছি, অর্থাৎ আমরা ইনপুট সাইজটাকেও কিন্তু বিভক্ত করে ফেলছি। অর্থাৎ ইনপুট সাইজটাকে যখন বিভক্ত করে ফেলছি তার মানে আমি টোটাল, যেমন আমরা বাবল সর্টে যখন করি প্রথম কম্পারিজনটা যদি হয় n সংখ্যক এলিমেন্টের সাথে, নেক্সট কম্পারিজনটা হয় n-1 সংখ্যক এলিমেন্ট, আফটার দ্যাট n-2, আফটার দ্যাট n-3। তার মানে আমাকে কিন্তু অপারেশন অনেক বেশি সময় করতে হচ্ছে। আর এখানে কি করছি আমরা n/2 আকারে সেগমেন্ট আকারে ভাগ করে বিভক্ত করে ফেলতে পারি ছোট ছোট সেগমেন্টে। অর্থাৎ প্রথম যে সেগমেন্টে আমরা হয়তোবা 8টা এলিমেন্ট থাকলে 8টা এলিমেন্টে প্রথমটাকে বাদ দিয়ে আমরা 7টা এলিমেন্টে কম্পেয়ার করেছিলাম। আফটার দ্যাট যখন এই পাইভটটা আমরা ফিক্স করে নিলাম, এখন কিন্তু আমরা 4টা এলিমেন্টে কম্পেয়ার করতে পারছি, এবং 4টাতে যদি এই সাব অ্যারেটাকে কনসিডার করি তাহলে ফার্স্ট ভ্যালুটাকে পাইভট ধরলে আমরা শুধুমাত্র 3টা ভ্যালু কনসিডার করব, 3টা এলিমেন্ট। এখানেও একইভাবে, যার জন্য তার টাইম কমপ্লেক্সিটিটা অনেক রিডিউস করে এবং সেটা n/n log n এর সমতুল্য হয়। তো ঠিক আছে, আজকের পর্যন্ত এতটুকুই থাক, আমরা নেক্সট ক্লাসে তার কমপ্লেক্সিটিটা নিয়ে আলোচনা করব। জি স্যার।